সিরিজের শুরুতে আমরা দেখি আমাদের হিরোইন মোয়ের সঙ্গে তার মায়ের তুমুল ঝগড়া চলছে। মা চাইছেন সে যেন তার আর তার নতুন স্বামীর সাথে কানাডা গিয়ে পড়াশোনা চালিয়ে যায়, কিন্তু মো কিছুতেই রাজি ছিল না। বাবা মায়ের ডিভোর্সের পর থেকে সে মনে মনে একটা আশা ধরে রেখেছে, একদিন তার বাবা আর তার ভাই তাকে খুঁজতে আসবে আর তারা আবার আগের মতো একসাথে থাকবে। মা বুঝতে পারে এই আশাটাই মুখে আটকিয়ে রেখেছে, তাই তিনি কঠিন সত্যিটা বলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। মা জানিয়ে দেন যে জিন আসলে তার নিজের ভাই না। জিনের আসল বাবা মা দুর্ঘটনায় মারা যাওয়ার পরে মোয়ের বাবা তাকে দত্তক নিয়েছিল। শুধু তাই না, মোয়ের বাবা এখন আরেকটা বিয়ে করেছে আর তাদের একটা সন্তানও আছে, ফলে তারা আর কখনোই মুখে নিতে আসবে না। এই সত্যটা শোনার পরে সে ভিতর থেকে ভেঙে যায়। সে আর এক মুহূর্তও দেরি না করে থাইল্যান্ডের ফ্লাইট ধরে, সিদ্ধান্ত নেয় নিজেই গিয়ে সবকিছু নিজের চোখে দেখবে। প্লেনে ঘুমিয়ে পড়ার পরে তার ঘুম ভাঙে পাশের সিটে বসে একটা মেয়ের আওয়াজ শুনে। মেয়েটার নাম নেয় না। কথায় কথায় মো তাকে নিজের জীবনের গল্পটা বলতে শুরু করে আর বলে যে সে তার ভাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছে। নায়না যখন একটু দুষ্টুমি করে জিজ্ঞাসা করে, তোমার ভাই দেখতে কেমন, বেশ হ্যান্ডসাম নাকি, তখন মোয়ের মুখটা একদম নরম হয়ে যায়। তার চোখে মুখে ভালোবাসার ছাপ ফুটে ওঠে। সে নিজের ভাই মানে জিনকে নিয়ে কথা বলতে শুরু করে। সে খুব দয়ালু, দেখতে খুব সুন্দর, ভীষণ পরিশ্রমিক আর পড়াশোনায় সবসময় প্রথম হয় আর কখনো রাগ করে না। ঠিক এই মুহূর্তে এই দৃশ্যটা বদলে যায়। আমরা জিনকে দেখতে পাই যে দয়ালু সুন্দর ছেলেটা যে সবসময় ফার্স্ট হতো, সে এখন একটা বেআইনি আন্ডারগ্রাউন্ড বক্সিং রিংয়ে ঢুকছে। সেখানকার মারামারিগুলো হতো ভীষণ কুখ্যাত, বেআইনি আর ভয়ঙ্কর। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে জীবন ওকে নির্দয়াভাবে পিষে ফেলেছে আর ওকে সম্পূর্ণ অন্য একটা মানুষে পরিণত করেছে। একটু পরে তার বাবা তাকে ফোন করে জানায় যে তার বোন আসছে, তাই তাকে এয়ারপোর্টে নিতে যেতে হবে। আয়নায় নিজের আহত মুখ দেখে জিন বুঝে যায় যে বোনের মনে তার জন্য যে ছবিটা আছে এখন তার থেকে সে অনেকটা পাল্টিয়ে গিয়েছে। তবুও সে এয়ারপোর্টে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। এরপর আমরা দেখি মো এয়ারপোর্টে নেমে গিয়েছে। জিন তাকে মেসেজ পাঠায় সে গেটের সামনে অপেক্ষা করছে। মো উত্তেজনা ভরা মনে এয়ারপোর্ট থেকে বেরোতেই একদল ট্যাক্সি ড্রাইভার ওকে ঘিরে ধরে, জোর করে তাকে নিজের গাড়িতে তোলার চেষ্টা করছিল। ঠিক তখনই সে একটা অচেনা গলা শুনতে পাই। এটা ছিল জিন। জিন সবাইকে ধমক দিয়ে জানিয়ে দেয় যে মেয়েটা ওর সাথে যাবে। বলার স্টাইলটা বন্ধুরা একদম টাপরিদের মতো ছিল। সে একদম আত্মবিশ্বাস নিয়ে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে, যেন মো নিজে থেকেই ওর কাছে আসে। জিনকে দেখে সে পুরো থমকিয়ে যায়। সে ভাবতে থাকে যে এই লোকটাই কি তার সেই দয়ালু ভাই, কিন্তু ওর হাতে লাইটার কেন, মুখে মারধরের দাগ আর একেবারেই অচেনা চেহারা। পরিস্থিতি সামাল দিতে জিন বলে যে আমাকে কি চিনতে পারছো না, বাবা আমাকে পাঠিয়েছে তোমাকে নিতে। সে সুটকেসটা তোলে, তখনও মো তার দিকে হতভম্ব হয়ে তাকিয়েছিল। কোনো নড়াচড়া না দেখে জিন ওকে বলে যে গাড়িতে উঠবা না আমি একাই চলে যাব। শেষমেশ ও গাড়িতে উঠে যায়। গাড়িতে বসে মো একের পর এক প্রশ্ন করতে থাকে, জিন এখন কি করে, গাড়িটা ওর কিনা, সে কি এখন পড়াশোনা করছে কিনা, মানে একদম প্রশ্নের পাহাড় তুলে ধরে। জিন জানায় যে হাই স্কুলের পরে সে পড়াশোনা ছেড়ে দিয়েছিল। এটা শুনে সে ভেতর থেকে ভেঙে পড়ে, কারণ একসময় জিন ছিল অসাধারণ মেধাবী ছাত্র। হঠাৎ এক লাল চুলালা গুন্ডা টাইপের ছেলে মোটরসাইকেলে করে এসে জিনকে মদ খেতে যেতে বলে। সে মুখে নিয়ে বাজে মন্তব্য করে আর একই সাথে বলে যে গ্রিন স্নেক মেয়েটা কোথায়। জিন কোনো কথা না বলে গাড়ি চালিয়ে চলে যায়। মো বুঝে যায় যে জিনের জীবন পুরোপুরি বদলে গিয়েছে। বাড়ি পৌঁছিয়ে মো আরও বড় ধাক্কা খায়। সে দেখে যে তার বাবার নেশায় মাতাল হয়ে মেঝেতে পড়ে আছে। বাবার বর্তমান স্ত্রী রান্নাঘর থেকে চিৎকার করে অভিযোগ করছে যে এভাবে চলতে থাকলে তাকে আবার হাসপাতালে ভর্তি করতে হবে। মো এসে পড়েছে দেখে তিনি তাকে স্বাগত জানায়। একই সাথে তিনার ছোট মেয়ে চেনের সাথে পরিচয় করিয়ে দেয়। সবকিছু কতটা বদলে গিয়েছে সে বিশ্বাস করতে পারছিল না। এরপরে সে নিজের সাথে করে আনা উপহারগুলো তাদেরকে দেয় আর একসাথে ডিনারে বসে। ঠিক তখনই জিনের বন্ধু এসে তাকে আলাদা করে কথা বলার জন্য নিচে ডেকে নিয়ে যায়। জিন মোয়ের আনা উপহারটা না খুলেই সেখান থেকে চলে যায়। এটা থেকে তার মন খুব খারাপ হয়ে যায়। কিছুক্ষণ পর সে চুপচাপ জিনের পিছু নেয়। ও আসলে কী ধরনের জীবনে জড়িয়ে আছে সেটা সে বুঝতে পারছিল না। সে দেখে যে জিন সিঁড়িতে দাঁড়িয়ে ওর বন্ধুর সাথে কথা বলছে। এই ছেলেটার নাম বন্ধুরা এস। সে সরাসরি তাকে বলে যে সে কি মরার ঝুঁকি নিয়ে বেঁচে থাকতে চায়। এই কথাটা শুনে মো নিশ্চিত হয়ে যায় যে জিন কোনো ভয়ঙ্কর ঝামেলায় জড়িয়ে পড়েছে। এস মোকে দেখে চুপ হয়ে যায় আর ওর নামের মানে নিয়ে কথা বলতে শুরু করে। আর একই সাথে সে তাকে তাদের ওয়ার্কশপে আমন্ত্রণ জানায়, বড় কোনো গোপন কথা বলার ইঙ্গিত দিয়ে। এরপরে সেখান থেকে চলে যায়। সে জিনের হাতে উপহারটা দিয়ে জানায় যে অতিথি হিসেবে কিছু আনা তার কর্তব্য ছিল। তারপরে সেও উপরে উঠে যায়। সেই রাতে মো ঠিক করে সে নিজেই সব সত্য বের করবে। সে খিদে পেয়েছে বলে জিনকে মেসেজ করে আর সেও তাকে বাইরে খাওয়ার জন্য নিয়ে যায়। সে জানে যে মো সামুদ্রিক খাবার খেতে খুব পছন্দ করে, তাই ফিশ রেস্টুরেন্টে নিয়ে গিয়ে সে নিজেই অর্ডার দেয়। কিন্তু পুরো সময় সে একদম চুপচাপ থাকে। মোয়ের জীবন, অনুভূতি বা এতদিন সে কোথায় ছিল এসব নিয়ে সে কিছুই জিজ্ঞাসা করে না। শেষমেশ মো নিজে থেকেই প্রশ্ন করতে শুরু করে। সে জিজ্ঞাসা করে যে জিন কী কাজ করে, কেন সে পড়াশোনা ছেড়ে দিয়েছে আর এর মুখে এত আঘাত কেন। জিন শুধু বলে যে সে বেঁচে আছে আর খেতে পাচ্ছে, এটাই যথেষ্ট। ঠিক তখনই সেই লাল চুলালা বন্ধু ফ্যাং এসে জিনকে নিয়ে ঠাট্টা করতে শুরু করে। জিন কিছু বলে না, সে পরিস্থিতিটা হালকা রাখার চেষ্টা করে। তখনই সে খেয়াল করে যে মোয়ের প্লেটে পেঁয়াজ রয়েছে, তাই সে ওর প্লেট থেকে পেঁয়াজগুলো সরিয়ে দেয়। আসলে সে জানে যে মো পেঁয়াজ একদম পছন্দ করে না। তারা বিল মিটিয়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। বাড়ি ফেরার পথে মো গ্রিন স্নেক নামের একটা মেয়ের কথা জানতে চাই। আসলে একটু আগে ওর ওই লাল চুলালা বন্ধুটা এই নামটা নিয়েই কথা বলছিল। ঠিক তখনই কয়েকজন লোক মারমুখ্য হয়ে রেস্টুরেন্টে ঢুকে পড়ে। তারা জিনকে খুঁজছিল। চারিদিকে হইচই শুরু হয়ে যায়। ফ্যাং জিনকে বাইকের চাবিটা ছুড়ে দিয়ে বলে যে আগে বোনকে বাড়ি পৌঁছে দিতে। এই উত্তেজনার মাঝেও মো খুশি ছিল, কারণ তারা অনেক বছর পরে একসাথে একই বাইকে সময় কাটাচ্ছে। বাড়ি ফিরে এসে আবার জিনকে জেরা করতে শুরু করে। ওই লোকগুলো কারা ছিল আর জিন আসলে কী ধরনের ঝামেলায় জড়িয়ে আছে।
জিন মোয়ের খুব কাছে এসে বলে যে তোমার কৌতূহলটা একটু বেশি হয়ে যাচ্ছে, আমার মুখটা দেখার পর থেকেই তুমি শুধু প্রশ্ন করে যাচ্ছ। এতে মো একটু ঘাবড়িয়ে গিয়ে পিছিয়ে যায় আর নিজের রুমে চলে যায়। পরে জিন বন্ধুদের সাথে মদ খেতে বেরিয়ে পড়ে। ঠিক তখনই একটা মেসেজ পেয়ে জিনের মুখের রংটা বদলিয়ে যায়। গ্যাংস্টাররা ওর বাবাকে তুলে নিয়ে গিয়েছে। সে সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে গ্রিন স্নেক নামে সেই মেয়েটার মুখোমুখি হয়। আসলে এই মেয়েটার নাম বন্ধুরা কিরা। কিরা আসলে একটা গ্যাং লিডারের মেয়ে। জিন ধার নেওয়া কিছু টাকা ওর দিকে ছুড়ে দিয়ে জানায় যে বাকিটা কিস্তিতে শোধ করবে আর ভবিষ্যতে তারা যেন এরকম নাটক না করে। এমনকি সে বলে যে পরের বার যদি তারা তার বাবাকে তুলে নিয়ে আসে তবে সে আর ছাড়াতে আসবে না। কিন্তু কিরা তখন আসল সত্যিটা জানায়, ওর বাবাকে কেউ ছুঁয়ে দেখিনি, তিনি মাতাল অবস্থায় রাস্তায় পড়েছিল, তাই তারা তুলে এনেছে। কিরা এখানে স্বীকার করে শুধু জিনের নজরে পড়ার জন্য সে এই কাজটা করেছে। সে প্রস্তাব দেয় যে জিন যদি ওর সাথে ডিনারে যায় তবে সে সব ঋণ মাফ করে দেবে। জিন দ্বিধায় পড়ে যায়। সে জানে যে কিরা তাকে পছন্দ করে আর বছরের পর বছর তার নজরে আসার জন্য চেষ্টা করছে, কিন্তু যদি মেয়েটার মনের ইচ্ছা পূরণ হয়ে যায় তবে পরে আর তার কোনো দাম থাকবে না। ঠিক তখনই মোয়ের মেসেজ আসে। সে জিজ্ঞাসা করে যে সে কখন ফিরবে। মেসেজটা দেখে জিন সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে মো দেখে যে জিন এখনো ফেরেনি। তার সৎমা জানায় যে সে খুব কমই বাড়ি আসে। তখনই মো একটা ফোন দিয়ে আটে। সে চুপি চুপি ওয়াটার হিটারটা নষ্ট করে দিয়ে সাহায্যের জন্য চিৎকার করে যাতে জিনকে টাকার অজুহাত পাওয়া যায়। পরিকল্পনাটা কাজ করে। কিছুক্ষণের মধ্যেই জিন এসে হিটারটা ঠিক করে। কাজ শেষ হতেই সে আবার চলে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। মো কথা বাড়িয়ে তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু জিন জানায় যে তার জরুরি কাজ আছে। মন খারাপ করে সেও বেরিয়ে পড়ে আর ট্যাক্সি নিয়ে তার পিছন করতে শুরু করে। জিন গাড়ি পার্ক করে হাঁটতে শুরু করে। তখন মো সেখানে নেমে পড়ে। হঠাৎ জিন ওর সামনে এসে দাঁড়ায়। আসলে ট্যাক্সিতে ওঠার সময় জিন সবকিছু দেখে ফেলেছিল। মো তখন মাসুম সাজার ভান করে বলে যে ও মা, কি অদ্ভুত মিল তাই না, এখানে তোমার সাথে দেখা হয়ে গেল। মো অজুহাত দিয়ে বলে যে সে নাকি বোর হচ্ছিল তাই শহর ঘুরতে বেরিয়েছে, কিন্তু জিন বুঝে যায় যে সে মিথ্যে বলছে। সে তার হাতে কিছু টাকা গুঁজে দিয়ে বলে যে তাকে বাড়ি ফিরে যেতে আর যেন তার পিছু না নেয়। এই বলে জিন চলে যায়, কিন্তু মো হাল ছাড়ে না। ঠিক তখনই ভাগ্যক্রমে তার দেখা হয়ে যায় জিনের বন্ধু ফ্যাংয়ের সাথে। মো একটা ফোন দিয়ে ফ্যাংকে বোঝায় যে সে জিনের সাথে দেখা করতে বের হয়েছে, কিন্তু কিভাবে যাবে সে বুঝতে পারছে না। ফ্যাংও কিছু না বুঝে তাকে নিজের সাথে নিয়ে নেয়। অন্যদিকে জিন এখন একটা আন্ডারগ্রাউন্ড বক্সিং ম্যাচে ঢুকছিল। এখানে জেতা হারার উপরে বিশাল অঙ্কের বাজি চলে। জিনের উপরে বড় অঙ্কের টাকাবাজি ধরেছে একটা গাড়ি ব্যবসায়ী লিন। তিনি জিনের উপরে অগাধ বিশ্বাস করে। বাজি যত বড় হবে লড়াই তত ভয়ঙ্কর হবে, এটাই এই রিংয়ের নিয়ম। অন্যদিকে জিন যখন লকার রুমে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছিল তখন তার কোনো একটা অজানা মানুষের কথা মনে পড়ে যায়। আর রহস্য বজায় রাখার জন্য লোকটার মুখ আড়ালে রাখা হয়েছিল। কিন্তু সে জিনকে বলছিল যে অন্য গ্যাংরা বছরের পর বছর ধরে জিনের সাথে অন্যায় ব্যবহার করে গিয়েছে, আর জিন এখন এই লড়াইটা করছে শুধু তার নিজের সম্মান আর অধিকার পাওয়ার জন্যে। অন্যদিকে আমরা দেখি ফ্যাং ঘুষ দিয়ে মুখে সেই ম্যাচ দেখার জন্য ভিতরে ঢুকিয়ে এনেছে। রিংয়ের ভেতরে ভাইকে দেখে সে স্তব্ধ হয়ে যায়। সে কান্নাকাটি করে ফ্যাংকে অনুরোধ করে সে যেন জিনকে বের করে আনে। এমনকি সে সব বাজির টাকাও নিজে থেকেই দেওয়ার প্রস্তাব দেয়। কিন্তু ব্যাপারটা এত সহজ ছিল না। লড়াইয়ের এক পর্যায়ে অপোনেন্ট বক্সার জিনকে এমন ভয়ঙ্কর ঘুষি মারে যে সে মাটিতে লুটিয়ে পড়ে। ঠিক তখনই সে শুনতে পায় মোয়ের কান্না আর চিৎকার। সে কান্না করছিল আর তার নাম ধরে ডাকছিল। সেই ডাকে জিন আবার উঠে দাঁড়ায়। তার ভিতরে যেন অন্য একটা শক্তি চলে এসেছিল। সে নির্মমভাবে অপোনেন্টকে মেরে তার দিকটা শক্ত করে নেয়। শেষ পর্যায়ে সে লড়াইটা জিতে নেয় আর রিং থেকে লাফ মেরে নেমে মুখে শক্ত করে জড়িয়ে ধরে। সে তাড়াতাড়ি তাকে সেখান থেকে নিয়ে চলে যায়, কারণ সে চায় না যে তার বোন এই নোংরা জগৎটা দেখুক। কিন্তু এই দৃশ্য দেখে কিরা রেগে আগুন হয়ে যায়। সে এটা দেখে অবাক যে তার চোখের সামনে কিভাবে এত লুতোপুতো প্রেম চলছে। সে সঙ্গে সঙ্গে ফ্যাংকে জেরা করতে শুরু করে, এই মেয়েটা আসলে কে। ফ্যাং যখন তার প্রশ্নটা এড়িয়ে যেতে চায় সে রাগে ওর গালে একটা ঠাস করে চড় মেরে দেয়। অন্যদিকে আমরা দেখি মো ভেঙে পড়ে। সে বিশ্বাস করতে পারছিল না যে তার ভাই এমন একটা ভয়ঙ্কর জীবনে জড়িয়ে পড়েছে। জিন মোকে গাড়িতে তুলে বাড়ির পথে রওনা দেয়। মো তো কান্নায় ভেঙে বলে যে সে এত বছর ধরে একসাথে থাকার স্বপ্ন দেখছে, কিন্তু এখন তার মনে হচ্ছে জিন কখনোই তার গুরুত্ব দেয়নি। সে সিদ্ধান্ত নেয় যে সব ছেড়ে তার মায়ের সাথে কানাডায় চলে যাবে। ঠিক তখনই সেই অপোনেন্ট বক্সার বিং গাড়িতে করে জিনের পথ আটকিয়ে দেয়। সে খুব শয়তানি হাসি দিয়ে গলার উপরে আঙুল চালিয়ে খুন করার হুমকি দেয়, কিন্তু জিন এইসব বাচ্চাদের মতো ভয় দেখানোতে একদম পাত্তা দিল না। সে বুঝতে পারলো যে ওরা ওকে কার রেসিং করতে বাধ্য করছে। সে মোয়ের হাতে ফোনটা দিয়ে বলল যে লাস্ট লোকেশনটা বের করতে আর তাকে পথ দেখাতে। মুহূর্তের মধ্যেই রেসটা শুরু হয়ে যায়। মোয়ের তো আতঙ্কে প্রায় প্রাণ যায় অবস্থা, কিন্তু জিন ঠান্ডা মাথায় পুরো পরিস্থিতিটা সামলে নেয়। এক পর্যায়ে সে গাড়ি থেকে লাফ দিয়ে একটা ঝুলন্ত ব্যাগ নিয়ে রেসটা শেষ করে। এটাই নিয়ম ছিল। সে রেসের শেষ মাথায় পৌঁছয় যেখানে সবাই জড়ো হয়েছিল। সে রেসের লিডারকে গিয়ে বলে যে সে এই রেসে অংশ নিতে চায়নি, ওরাই ওকে বাধ্য করেছিল রেসে অংশ নেওয়ার জন্য। লোকটা রেগে গিয়ে তাকে বলে যে এই বেআইনি রেসটা একদম গোপনভাবে থাকার কথা, সেখানে তুমি একজন অচেনা মানুষকে কিভাবে নিয়ে এসছো। জিন খুব কনফিডেন্স নিয়ে উত্তর দেয় যে আরে শান্ত হ, ও তো আমার গার্লফ্রেন্ড। এরপরে পুরস্কারের টাকা আর মোকে নিয়ে সে ওখান থেকে বেরিয়ে যায়। এরপর আমরা দেখি মো তো ভীষণ রেগে আছে। সে বলছে এত অল্প টাকার জন্য জীবন বাজি রাখার কোনো মানেই হয় না। সে উত্তর দিয়ে বলে আমি যেরকম জীবন কাটাচ্ছি এর জন্য এই টাকাটাও আমার কাছে অনেক। তখন জিনকে কিছু পুরনো দিনের কথা বলে। শুরুতে যখন মোয়ের বাবার সাথে ও এখানে এসেছিল তখন ওরা কতটা গরিব ছিল। সিঁড়ির নিচেই ওদের একটা ছোট্ট ঘর ছিল। বৃষ্টি হলে সেই ঘরের ভিতরে জল ঢুকে যেত। পরে পরিস্থিতি এতটা খারাপ হয়ে যায় সেই ঘরটুকু তাদেরকে হারাতে হয় আর তাদেরকে ব্রিজের নিচে এসে দিন কাটাতে হয়। এরপরে তার বাবা আবার বিয়ে করলো। যখন নতুন বোনের হার্টের গুরুতর অসুস্থ ধরা পড়লো তখন জরুরি অপারেশনের জন্য অনেক টাকা দরকার ছিল। পড়াশোনা ছেড়ে
এই বিপজ্জনক পথটা বেছে নেওয়া ছাড়া তার কাছে আর অন্য কোনো রাস্তা ছিল না। যে টাকাটাকে মো তুচ্ছ ভাবছে সেই টাকাটাই ছিল তার পরিবারের জন্য একমাত্র আশা। মো এখানে তাকে বলে যে এখন অতীতের কথা ভুলে যাও, আমি তোমাকে সাহায্য করতে চাই যাতে তুমি ভালো পথে ফিরে সম্মানে বাঁচতে পারো। কিন্তু জিন ঠান্ডা গলায় পাল্টা প্রশ্ন করে যে সে কোন অধিকার নিয়ে তাকে সাহায্য করতে এসছে, সে তো নিজের বাবার পদবীটা পর্যন্ত বদলিয়ে ফেলেছে। মো বুঝে যায় যে জিন ভেতরে ভেতরে ভীষণ কষ্ট পাচ্ছে, বিশেষ করে মায়ের উপরে, কারণ তিনি তাদের কথা না চিন্তা করেই ছেড়ে চলে গিয়েছিল। মো প্রস্তাব দেয় ওরা আবার পুরনো বাড়িতে ফিরে গিয়ে একসাথে থাকবে, কিন্তু জিন জানায় যে সবকিছু অত সহজ না। পরের দিন জিন মোকে সেই হোটেলে নিয়ে যায় যেখানে ওর মা ওকে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছিল। মো জানিয়ে দেয় যে সে কানাডা যাবে না আর এখানেই পড়াশোনা চালিয়ে যাবে। তখন মা জানায় যে তিনি চায়নার বাড়িটা বিক্রি করে নতুন স্বামীর সাথে কানাডায় গিয়ে সেটেল হওয়ার প্ল্যান করছে। মো এতে সন্দেহ প্রকাশ করে বলে যে লোকটা যদি তোমাকে ধোকা দেয় তখন তুমি কি করবা। লোকটা অপমানিত হয়ে ঘর ছেড়ে বেরিয়ে যায় আর ওদের পরিবারের সমস্যাটা মিটিয়ে নেওয়ার একটা সুযোগ দেয়। তার মা তো এটা জানতে পেরে রেগে যায় যে জিন ওকে এখানে ছাড়তে এসেছিল। তিনি মোকে এইসব বকাটে ছেলে থেকে দূরে থাকতে বলে, বিশেষ করে যাদের জীবনে কোনো লক্ষ্য নেই। ঝগড়ার এক পর্যায়ে তার মা মুখ ফসকে বলে ফেলে যে জিন আর ওর বাবা চলে যাওয়ার পরে জিন অনেকবার তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু মাই ওকে ধমক দিয়ে বলেছিল যে ওদের থেকে দূরে থাকতে। সবকিছু জানতে পেরে মতো ভেঙে পড়ে। এতদিন সে জিনকেই দোষারোপ করছিল কারণ সে কোনো রকম সম্পর্ক রাখেনি। এবার সে স্পষ্ট জানিয়ে দেয় যে সে কোথাও যাবে না, বাবা আর জিনের সাথে এখানেই থাকবে। ওখান থেকে বাড়ি ফিরে মো কান্নায় ভেঙে পড়ে। ছোট বোন এটা দেখে চুপচাপ জিনের গ্যারেজের ঠিকানাটা ওর হাতে তুলে দেয়। সন্ধ্যার পরে মো সেখানে গিয়ে দেখে যে জিন নিজের একটা ওয়ার্কশপ চালাই। রাত 12টা বাজতেই মো হাসতে হাসতে তাকে এসে জন্মদিনের শুভেচ্ছা জানাই। এই কথাই জিন ছোটবেলার একটা স্মৃতিতে ফিরে যায়, যখন মা তাকে জিজ্ঞাসা করেছিলেন তার জন্মদিন কবে, কিন্তু সে জানতো না। তাই মা ঠিক করেছিল ওরা দুজন একই দিনে জন্মদিন পালন করবে। বর্তমানে জিন তাকে তার প্রিয় স্ট্রবেরি কেক আর ক্যান্ডেল কিনে দিতে বাইরে নিয়ে যায়। ফিরে এসে মো জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার আসল জন্মদিনটা ঠিক কবে? জিন বলে, ওটা জরুরি না, তোমার জন্মদিনটাই আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার। জিনের কথাগুলো তার মনে গভীরভাবে দাগ কাটে। সে চাইছিল প্রতি বছর তারা যেন এইভাবে একসাথে জন্মদিন পালন করে। হালকা নেশার ঘরে মো নিজের মনের কথাটা খুলে বলে। তার ভয় হচ্ছে মায়ের নতুন স্বামী হয়তো একজন প্রতারক, কিন্তু জিন মনে করে ওদের মা যথেষ্ট শক্ত মানুষ আর তার সিদ্ধান্তকে সম্মান করা উচিত। কিছুক্ষণ পর জিন খুব নিচু গলায় তাকে জিজ্ঞাসা করে যে সে যখন জানতে পেরেছিল যে আমি তোমার আসল ভাই না, তখন তোমার কিরকম লেগেছিল? মুহূর্তেই পরিবেশটা ভারী হয়ে যায়। মো কথাটা এড়িয়ে গিয়ে বলে যে সে কি আজ রাতটা এখানেই থাকতে পারে। নানা অজুহাতের পর জিন বাধ্য হয়ে রাজি হয়ে যায়। বেশি নেশা করায় মো অসুস্থ হয়ে পড়ে। সারা রাত জিন ওর পাশে থেকে ওর যত্ন নেয়। তাকে ঘুমাতে দেখে জিন ভাবে যে মেয়েটা কত দ্রুত বড় হয়ে গিয়েছে। তার মনে পড়ে সেই পুরনো দিনগুলোর কথা, চরম দারিদ্রতার সময় যখন মা তাকে প্রথমে মেনে নিতে চাইছিল না, কিন্তু মো জন্মানোর পর ধীরে ধীরে তাদের মধ্যে একটা গভীর সম্বন্ধ তৈরি হয় আর তার মাও তাকে আস্তে আস্তে মেনে নেয়। পরের দিন সকালে তার বন্ধুরা সেখানে আসে, কিন্তু জিন তাদেরকে আস্তে আস্তে কথা বলতে বলে। সে জানায় ভেতরে কেউ একটা ঘুমাচ্ছে। সবাই অবাক, জিনের রুমে কেউ ঢোকারও সাহস পায় না। সেখানে কেউ একজন ঘুমাচ্ছে ভেবে তারা তো অবাক হয়ে যায়। মো উঠে দেখে জিন নিজেই তার জন্য নাস্তা বানাচ্ছে। সে কয়েকদিন থাকার আবদার করে, কিন্তু জিন সাফ মানা করে দেয়। অন্যদিকে আমরা লিনকে দেখি যে জিনের উপরে সেই বক্সিংয়ে অনেকগুলো টাকা লাগিয়েছিল। সে তার অ্যাসিস্ট্যান্টকে চাপ দিচ্ছে একটা রহস্যময় মানুষকে খুঁজে বের করার জন্য। আসলে পাহাড়ে একটা রেসিংয়ের প্রতিযোগিতার সময় সে একটা কালো গাড়ি দেখতে পেয়েছিল আর সেই চালককে দেখে সে একদম মুগ্ধ হয়ে গিয়েছিল। তাই তাকেই সে খুঁজে বের করতে বলছিল। গাড়ির গতি আর পারফরমেন্স দেখে লিন নিশ্চিত হয় যে চালক কোনো সাধারণ মানুষ ছিল না। ওর কৌতূহল কিছুতেই মিটছিল না। সেদিন বিকেলে বিং আর তার দল জিনের ওয়ার্কশপে হামলা চালায়। মো এসের কাছ থেকে জানতে পারে যে বিং অন্য গ্যাংয়ের লোক। জিন একসময় তাদের হয়ে কাজ করত, কিন্তু আলাদা ওয়ার্কশপ খোলার পর থেকে তারা নিয়মিত ঝামেলা করতে আসে। সে দূর থেকে সবকিছু দেখছিল, কিন্তু যখন দেখলো ওদের একজন সারাদিন ধরে কষ্ট করা একটা গাড়িকে তছনছ করে দিতে যাচ্ছে, তখন সে আর নিজেকে সামলাতে পারলো না। সে চিৎকার করে বলল, এই জায়গাটা আমাদের গ্যাংয়ের। এই বলে সে লোকটাকে টেনে একটা লাথি মারে। ব্যাস, শুরু হয়ে গেল একটা তুমুল মারামারি। সে বুদ্ধি করে ফোন বের করে পুলিশকে ফোন করে দেয়। পুলিশ আসার কথা শুনে গ্যাংয়ের মেম্বাররা ওখান থেকে পালিয়ে যায়। মো অবাক হয়ে জিজ্ঞাসা করে, তোমরা শুরুতেই পুলিশকে কেন ডাকুনি? এস বুঝিয়ে বলে, যতক্ষণ না কেউ মরছে ততক্ষণ পুলিশ ডাকার কোনো মানেই হয় না। সাধারণত জিন সব ঝামেলা ঠান্ডা মাথায় সামলিয়ে নেয়, কিন্তু এবার সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, কারণ গুন্ডারা মোয়ের উপরে হাত দিতে চেয়েছিল। অন্যদিকে ঠিক তখনই লিনের অ্যাসিস্ট্যান্ট তার কাছে এসে একটা গাড়ির ছবি দেখায়। গাড়িটা ছিল ট্রিপল ইঞ্জিনের, যা পাহাড়ের সেই রেসের কালো গাড়ির সঙ্গে একদম হুবহু মিলে যাচ্ছে। লিন নিশ্চিত হয় যে এই ড্রাইভারই তার খোঁজের সেই মানুষ। সে সরাসরি এসের পেট শপে গিয়ে পাহাড়ের রেস আর সেই কালো গাড়ি নিয়ে প্রশ্ন করতে শুরু করে। সে সাথে সাথে বুঝে যায় যে বিষয়টা জিনকে ঘিরে, তাই সে যতটা পারে এড়িয়ে যেতে চায়, কিন্তু চাপ বাড়তে থাকে। তাই সে নিজেকে সেই কালো গাড়ির ড্রাইভার বলে দাবি করে। লিন বিষয়টা পুরোপুরি বিশ্বাস না করলেও তাকে রেসের জন্য চ্যালেঞ্জ করে। এসও এতে রাজি হয়ে যায়। এরপরে সে দৌড়িয়ে গিয়ে জিনকে সবকিছু জানায়। জিন ব্যাপারটা অত গুরুত্ব দেয় না, বরং সে তাকে ওই কালো গাড়িটা দেখাতে নিয়ে যায়। সেখানে গিয়ে জিন জানায় যে এটা জাপানে তৈরি আর কিভাবে চালাতে হয় সেটা ওকে শেখায়। এমনকি সেদিনকার টুপিটাও তাকে দিয়ে দেয়, যেন গল্পটা বিশ্বাসযোগ্য মনে হয়। এরপর দুজন মিলে রেসের প্রস্তুতি নিতে শুরু করে। পরের দিন মো তার নায়না নামে সেই বন্ধুর সঙ্গে দেখা করে, যার সাথে তার প্লেনে দেখা হয়েছিল। সে তাকে স্কুল দেখাতে নিয়ে যায়, যেখানে সে ভর্তি হতে চাইছে। সেখানে নোটিশ বোর্ডে জিনের ছবি দেখে সে ভীষণ খুশি হয়ে যায়। এই রূপেই সে তো তার ভাইকে এতদিন ধরে পরিকল্পনা করেছে। বিকেলে মো ওয়ার্কশপে এসে জিনকে সিগারেট খেতে দেখে ভীষণ খেপে যায়। সে জানায় এখন থেকে সে আর তাকে ভাই বলবে না, নাম ধরে ডাকবে, কারণ জিন নাকি ভাই হওয়ার যোগ্যতা রাখে না। কথাটা জিনের মনে গভীরভাবে লাগে।
এরপরে সে আবদার করে সে যখন ড্রাইভিং প্র্যাকটিস করতে যাবে তখন যেন সে তাকে সঙ্গে নিয়ে যায়। এই মেয়েটার হঠাৎ হঠাৎ মুড বদলটা তাকে চিন্তায় ফেলে দেয়। সে বুঝতে পারছিল না একসময় সে তার সঙ্গে খুব ভালোভাবে কথা বলছে আর পরেক্ষণই আবার তার উপরে রাগ দেখাচ্ছে। জিন তখন এসের কাছে গিয়ে জানতে চাই মেয়েদের এই আচরণের পেছনে কোনো যুক্তি আছে কিনা। সে গুরুজনদের মতো বলে যে এসব অত পাত্তা দিস না, মেয়েদের মন কোনো কালেও কেউ বুঝতে পারিনি। পরে সুযোগ পেয়ে মো এসের কাছে এসে জিজ্ঞাসা করে যে জিনের জীবনে কেউ আছে কিনা। সে একটা রহস্যময় হাসি দিয়ে জানায় যে এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে তার চাবি রিংয়ে। একই সময় জিনের সাথে দেখা হলো আবার সেই রহস্যময় লোকটার, যার মুখ এখনও আমাদের কাছ থেকে আড়াল করে রাখা হয়েছে। জিন জানায় যে সে সামনে একটা বড় রেসে নাম দিতে চাই আর প্রস্তুতি নেওয়ার জন্য তার কাছে 2 মাস সময় আছে, কিন্তু গাড়িতে বড় ধরনের মডিফিকেশন করতে হবে। লোকটা শুধু বলে সবাই এখন তার সিদ্ধান্তের অপেক্ষা করছে। এই কথা বলে সে ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি এস জিনের শেখানো সেই টেকনিকগুলো প্র্যাকটিস করার চেষ্টা করছিল, কিন্তু সে পুরো লেজে গবরে করে ফেলে। এটা দেখে মো বলে যে সে একবার চেষ্টা করতে চাই। সে বুঝিয়ে বলে যে ছোটবেলায় সে তার বাবার গাড়ি চালানো আর গাড়ি নিয়ে কাজ করা দেখতে খুব পছন্দ করত। প্রথম চেষ্টাতেই মো একদম নিখুঁতভাবে সব টেকনিকগুলো করে দেখায়। এটা দেখে এস তো একদম অবাক হয়ে যায়। মো জানায় ছোটবেলায় তার বাবা গাড়ি আর ড্রাইভিং নিয়ে ভীষণ আগ্রহী ছিল। এরকম মাতাল মানুষ হওয়ার আগে তিনি একেবারে একটা অন্যরকম মানুষ ছিল। এরপর সেখানে নয়না চলে আসে আর তাকে নিয়ে তার কাজিনের একটা জন্মদিনের পার্টিতে যায়। ভিতরে ঢুকতেই দেখা যায় সেখানে চারিদিকে শুধু দামি দামি রেসিং কার, কিন্তু সেখানে গিয়েও মোয়ের মাথায় একটাই প্রশ্ন, জিনের জীবনে অন্য কেউ আছে কিনা। নয়না বুদ্ধি দিল যে এটা জানার জন্য তাদের একটা ছোট খেলা খেলতে হবে। সে প্রস্তাব দিল যে তার সাথে অন্য একটা ছেলের ছবি তুলে তার কাছে পাঠাতে হবে তার প্রতিক্রিয়া দেখার জন্য। আর এই কাজের জন্য তার কাজিনের চেয়ে ভালো আর কেউ হতে পারে না। ভাগ্যক্রমে দেখা গেল যে তার কাজিন আসলে আর কেউ নয় বরং লিন। সে পার্টিতে আসার সাথে সাথেই ঝটপট বুদ্ধি খাটিয়ে একটা ফটো তুলে নেয়। এরপর সে আসল প্ল্যানটা বুঝিয়ে বলে প্রথমে লোকেশন সহ ওকে একটা ছবি পাঠাতে হবে, তারপরে একটা মেসেজ দিয়ে বলতে হবে যে সরি ওটা ভুল করে চলে গেছে, আর ঠিক তারপরেই ফোনটা সুইচ অফ করে দিতে হবে। জিন ছবিটা দেখা মাত্রই হতভম্ব হয়ে সোজা ওই লোকেশনের দিকে গাড়িটা ছুটিয়ে দিল, এটা দেখার জন্য যে মো আসলে সেখানে করছেটা কি। এদিকে পার্টিতে জিনের একটা শত্রু মোয়ের কাছে এসে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করে, তাকে একটা বিশেষ মদের গ্লাস দেয়। সেটা খাওয়ার পরে মো অসুস্থ হয়ে পড়ে। ভাগ্য ভালো লিন দূর থেকে সবকিছু দেখে ফেলে তাড়াতাড়ি তাকে সাহায্য করতে এগিয়ে আসে। সে তাকে নিজের অফিসে নিয়ে গিয়ে নিরাপদে শুইয়ে দেয়। হঠাৎ জিন ঝড়ের বেগে ঘরে ঢুকে লিনকে সজোরে ধাক্কা দিয়ে মোয়ের থেকে দূরে সরিয়ে দেয়। দুজনের মধ্যে রীতিমতো হাতাহাতি শুরু হয়ে গেল। ঠিক তখনই মোয়ের জ্ঞান ফিরে আসে। সে জিনকে থামিয়ে বলে যে লিনের কোনো দোষ নেই, সে উল্টে আমাকে সাহায্য করেছে। তখনই জিনের নজর গেল মোয়ের গলার দিকে। পুরো গলাটা লাল হয়ে ফুলে আছে। আসলে সে যে ড্রিঙ্কসটা খেয়েছিল তাতে কিছু একটা মেশানো ছিল, যেটাই তার অ্যালার্জি হয়ে গিয়েছে। জিন আর দেরি না করে ওকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। যাওয়ার আগে লিনকে বলে গেল যে ওর জন্মদিনটা নষ্ট করার ক্ষতিপূরণ সে দিয়ে দেবে। হাসপাতালে ডাক্তার জানালো যে দুশ্চিন্তার কিছুই নেই, তবে ওকে একদিন আমাদের দেখাশোনায় থাকতে হবে। মো নিজের ভুল বুঝতে পেরে জিনের কাছে ক্ষমা চাই। এভাবে না বলে ওকে কোনো জায়গায় যাওয়াটা ঠিক হয়নি, কিন্তু তার মাথায় একটা অন্য চিন্তাও ঘুরছিল। জিন কেন ওই ছবিটা নিয়ে অন্য কোনো প্রশ্ন করছে না। শেষমেশ সে থাকতে না পেরে সরাসরি জিজ্ঞেস করেই ফেলে যে জিনের জীবনে কি কেউ আছে, কারণ যদি কেউ থাকে তবে হাসপাতালে রাত কাটালে তার ব্যক্তিগত জীবনে সমস্যা হতে পারে। জিন ওকে আশ্বাস করে বলে যে ওর জীবনে কেউ নেই, আর আপাতত প্রেম ভালোবাসা নিয়ে তার মাথা ঘামানোর কোনো ইচ্ছাও নেই। এটা শুনে তার মনটা তো খুশিতে নিচে ওঠে। যে উত্তরটা জানতে সে চাতল পাখির মতো বসেছিল সেটা শেষমেশ সে পেয়ে গেল। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পরে সে আবার বায়না ধরে যেন সে নিজের সাথে তাকে নিয়ে যায়। সে তো পুরো ইমোশনাল ব্ল্যাকমেল করে রেখে দেয় ওকে। জিন হার মেনে ওকে নিজের সাথে নিয়ে যেতে রাজি হয়ে যায়, কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল অন্য কিছু। সে আসলে এস যে চাবিরিংয়ের কথাটা বলেছিল সেটা খুঁজে বের করতে চাইছিল। সে পুরো ঘর তল্লাশি করে ফেলে, কিন্তু কোথাও কিছুই পায় না। পরের দিন সে নয়নার সাথে স্কুলে গেল ভর্তির ব্যাপারে কথা বলতে, কিন্তু একটা সমস্যা দেখা দিল। ওকে আগে একটা ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হতে হবে। নয়না মুহূর্তেই সমস্যাটা সমাধান করে দেয়, কারণ তার পরিবারের একটা ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউশন আছে। সে মোকে নিয়ে গিয়ে সেখানে নাম লিখিয়ে দেয়। বিকেলে মো যখন বাড়ি ফিরলো দেখলো যে মেন গেটে তালা মারা। সে ভাবলো জিন নিশ্চয়ই ইচ্ছা করে এটা করে গিয়েছে যাতে সে অন্য বাড়িতে গিয়ে ওঠে, কিন্তু সেখানে গিয়ে দেখলো সে দরজাটাও বন্ধ, কেউ সাড়া দিচ্ছে না। মো তখন ওর বাবা নতুন স্ত্রীকে ফোন করে। তিনি জানান যে তিনি তার মেয়েকে নিয়ে গ্রামে এসছে আর 2 দিন লাগবে ফিরতে। নিরুপায় হয়ে মো খুঁজতে খুঁজতে দেখে যে ওর বাবা মাতাল অবস্থায় একটা ডাস্টবিনের পাশে শুয়ে আছে। সে বাবাকে টেনে তোলার চেষ্টা করে যাতে বাড়ি ফিরতে পারে, কিন্তু বাবার কোনো নড়চড়ই নেই। এমনিতেও ঘরে কারেন্ট নেই, এছাড়া এই গরমের মধ্যে ফিরেও কোনো লাভ নেই। তাই মো তার বাবাকে একটা তোয়ালি দিয়ে ঢেকে তার পাশেই বসে পড়ে। ঠিক তখনই ভাগ্যক্রমে জিন ওদিক দিয়ে যাচ্ছিল আর ওদেরকে দেখে ফেলে। সে এক দেখাতেই সব বুঝে গেল আর মজা করে বলল যে তাজা দেখতে পাচ্ছি তুমি বোধহয় বাবার সাথেই আজ রাতটা এখানে রাস্তায় কাটানোর সিদ্ধান্ত নিয়েছো। জিন ওদের বাড়ি নিয়ে আসে, কারেন্টটা ঠিক করে দেয় যাতে মো ভিতরে থাকতে পারে। সে তাকে জানায় গাড়ির কিছু পার্টস কিনতে তাকে কয়েকদিনের জন্য শহরের বাইরে যেতে হবে। তখন মো তাকে জানায় সে এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছে আর স্কুলে ভর্তির কাজও শুরু করে দিয়েছে। এটা শুনে জিন সত্যিই খুশি হয়। তবুও সে আবার নিশ্চিত হতে চায়, কারণ সে 1 মাস পরে আবার মন বদলিয়ে কানাডায় চলে যাবে কিনা। মো স্পষ্ট জানায় যে এটা তার শেষ সিদ্ধান্ত, সে তার সাথেই থাকতে চায়। এরপরে জিন গাড়ির প্রয়োজনীয় পার্টস অনেক জায়গায় খোঁজ করে, কিন্তু কোথাও পায় না। অবশেষে সে বুঝতে পারে যে বাইরে থেকে পার্টস কেনা সম্ভব নয়, তাই তাকে নিজেই বানাতে হবে।
রেসের দিন চলে আসে। জিন সহজেই প্রথম রাউন্ডটা জিতে নেয়। একই সাথে সে প্রথম সারির প্রতিযোগীদের তালিকায় জায়গা অর্জন করে নেয়। সে এখন অফিসিয়াল টিমের সদস্য। জিন তার রহস্যময় পার্টনারকে ফোন করে জানায় সবকিছু পরিকল্পনা মতোই চলছে। পরের দিন মো নায়নার সাথে লিনের গাড়ির শোরুমে যায়। গাড়িগুলো দেখে সে মুগ্ধ হয়ে ছবি তুলতে থাকে। সিসিটিভিতে ওদেরকে দেখে লিন নায়নাকে সরে যাওয়ার জন্য ফোন করে, যাতে সে মোয়ের সাথে একা কথা বলতে পারে। লিন কড়া ভাষায় জিজ্ঞাসা করে, তুমি আসলে কে তোমাকে আমার কাছে পাঠিয়েছে? সে জানায় যে সে নায়নার মাধ্যমে এখানে এসছে। লিনের আত্মবিশ্বাস দেখে মো অবাক হয়ে যায়। সে পরিষ্কার জানায় গাড়ির প্রতি তার আকর্ষণ তাকে এখানে টেনে এনেছে, কিন্তু সত্যি বলতে গাড়িগুলো তার বড্ড বেশি পছন্দ হয়নি। নিজের গাড়ির সমালোচনা শুনে লিন অপমানিত হয়। সে বলে যে তুমি আমাকে অপমান করতে পারো, কিন্তু আমার গাড়ি কেনা। এটা বলে সে তাকে নিজের গাড়িতে একবার চড়ে দেখতে বলে। মো এতে রাজি হয়ে যায়। গাড়িতে থাকাকালীন সে খুঁটিনাটি গাড়ির ব্যাপারে প্রশ্ন করতে থাকে আর বলে যে তার একটা বন্ধু আছে যে ও গাড়ি নিয়ে খুব পাগল। কথা শেষ করে লিন তাকে বাড়ি পৌঁছিয়ে দেয়। ঠিক তখনই তার সৎ মা ওদেরকে একসাথে দেখে ফেলে আর সঙ্গে সঙ্গে জিনকে ফোন করে। সে বলে যে জিনের বোন নাকি প্রেম করছে, তাই ওর উপরে নজর রাখা দরকার। এটা শুনে জিন ভীষণ রেগে যায়। বিকেলে হাঁটতে বেরিয়ে সে মুখে একটা বানানো গল্প শোনায়। বলে যে একটা প্রেমিক কিভাবে তার প্রেমিকাকে শুধু শো অফ করার জন্য ব্যবহার করত, আর পরে মেয়েটা ডিপ্রেশনে পড়ে গিয়ে ছাদ থেকে লাফ দিয়েছিল। মো পুরোটা শুনে বলে যে তুমি তিলকে তাল করছো, সব সম্পর্কই এতটা খারাপ হয় না। গল্প শেষে ওরা ওয়ার্কশপে ফিরে যায়। জিনের বন্ধুরা একসাথে খাওয়ার জন্য অপেক্ষা করছিল। মো হাত ধোয়ার জন্য ভেতরে যেতেই হঠাৎ দেখে যে কিরা ঠিক ওর সামনে দাঁড়িয়ে আছে। সে সরাসরি কিরার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে যে ও আচ্ছা, তুমি তাহলে সেই গ্রিন স্নেক যাকে নিয়ে সবাই এত কথা বলে? কিরা বাঁকা হাসি দিয়ে উত্তর দেয় যে আরে তুমি বুঝি সেই ছোট বোন যাকে সেই বক্সিং ম্যাচের দিন দেখা গিয়েছিল? দুজনের মধ্যে মুহূর্তেই টেনশন উঠে যায়, যেন এখনই ঝগড়া বেঁধে যাবে। ঠিক তখনই জিন এসে পরিস্থিতিটা সামলে নেয়। সবাই একসাথে খেতে বসলে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে কিরা ভীষণ হিংসায় জ্বলছে, বিশেষ করে সবাই যেভাবে মোকে আদর করছে সেটা দেখে। জিন যখন সবার সামনে মোয়ের খাবারটা ছোট ছোট করে কেটে দিচ্ছিল, কিরা তো রাগে আগুন। সে বারবার জিনের কাছে যাওয়ার চেষ্টা করছিল যেন নিজেকে প্রমাণ করতে পারে। শেষমেশ জিন বিরক্ত হয়ে কাঁটা চামচটা টেবিলে ঢুকিয়ে দেয়। স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে কিরাকে সহ্য করতে পারছিল না। এটা দেখে মো নিজের প্লেটটা নিয়ে চুপচাপ রুমে চলে যায়। পড়ার ভান করে সে দরজাটা বন্ধ করে দেয় যাতে জিন ওকে ডাকতে না পারে। কিছুক্ষণ পর এস আসে তাকে দেখার জন্য। মো সরাসরি জিজ্ঞাসা করে যে জিনের মনে কি কিরার জন্য কোনো জায়গা আছে। সে ওকে স্পষ্ট করে জানায় যে এই সম্পর্কটা কখনোই সম্ভব না, কারণ কিরা একটা কুখ্যাত গ্যাংস্টারের মেয়ে। পরে সে বাইরে বেরোয়, কি হচ্ছে সেটা দেখার জন্য লুকিয়ে উকিঝুঁকি মারে। সে দেখে জিন আর কিরা একসাথে কথা বলছে। গাড়ির আড়ালে দাঁড়িয়ে কথা শোনার চেষ্টা করতেই জিন ওকে দেখে ফেলে আর ইশারা করে চলে যেতে বলে। এরপর জিন কড়া গলায় মোকে জানায় যে সে যেন আর কখনো ওয়ার্কশপে না আসে। সে বাহানা দিয়ে বলে সে এখানে গাড়ি পরিষ্কার করতে এসেছিল আর এখন বাড়িও তো যেতে পারবে না, এসিটা নষ্ট, ভীষণ গরম ওখানে। এই বলে সে রুমে ঢুকে গিয়ে দরজাটা বন্ধ করে দেয়। পরের দিন সকালে মো দেরিতে ওঠে, ফলে একাডেমিতে যেতে দেরি করে ফেলে। সে জিনের সামনে এমন ভান করছিল যেন ওকে পৌঁছিয়ে দিলে খুব উপকার হয়। প্রথমে না করলেও শেষ পর্যন্ত সে রাজি হয়ে যায়। নামার সময় জিন তার হাতে নাস্তা ধরিয়ে দেয়। বদলে মো তাকে তার স্কুলের প্যারেন্টস মিটিংয়ে অংশ নিতে বলে। জিন ভেতরে ভেতরে খুব খুশি হচ্ছিল, কারণ মো তাকে শেষমেশ নিজের পরিবার বলে ভাবছে। এদিকে লিন এখনও সেই রহস্যময় কালো গাড়িটার মালিককে খুঁজছিল। তার মনে পড়ে গেল মো বলেছিল ওর একটা বন্ধু আছে যেও নাকি গাড়ি নিয়ে একই রকম পাগল। তাই সে মোয়ের বাবার রেস্টুরেন্টে আসে। সেখানে জিনকে কাজ করতে দেখে সে বুঝে যায় যে এই লোকটাই সে যাকে সে এতদিন ধরে খুঁজছিল। এরপরে মো যখন ওয়ার্কশপে ছিল তখন জিন এসে তাকে একটা পুরনো স্কুল শার্ট পরতে দেয়। এটা দেখে সবাই তো অবাক হয়ে যায়, কারণ এই শার্টটা জিন এতদিন ভীষণ যত্ন করে আগলে রেখেছিল। তারা ভাবতেও পারেনি যে কাউকে সে এই শার্টটা দেবে। সে যখন শার্টটা পরে স্কুলে যায় তার ক্লাসমেটরা দেখে তো তার দিকে ফ্যাকাশেভাবে তাকিয়ে থাকে। ক্লাসমেটরা তাকে ঘিরে ধরে অবাক হয়ে জিজ্ঞাসা করে যে এই শার্টটা সে কোথায় পেল। শার্টের ওপরে স্কুলের লোগোটা সোনালি সুতো দিয়ে নকশা করা ছিল, আর এই বিশেষ শার্ট শুধু ক্লাসের সেরা ছাত্ররাই পেত। তখন মো বুঝতে পারে জিন কেন এই শার্টটা এতদিন আগলে রেখেছিল। স্কুল শেষে মো এসের পেট শপে যায়। সেখানে হঠাৎ তার চোখ পড়ে একটা করুণ চেহারার কুকুরছানার উপরে। এস জানায় জন্মের পরে ওর মা ওকে ফেলে চলে গিয়েছিল, সে রাস্তা থেকে ওকে তুলে এনেছে। সে পরামর্শ দেয় সে চাইলে এই কুকুরছানাটাকে জিনের আস্তানায় গিয়ে পালতে পারে। সে জানতো জিন রাজি হবে না, তবুও সে একবার চেষ্টা করে দেখার সিদ্ধান্ত নেয়, হয়তো তার মনটা গলে যাবে। কিন্তু জিন সরাসরি না করে দেয়। সে খোঁচা দিয়ে বলে যে তুমি তো কয়েকদিনের মধ্যেই চলে যাবা, তখন কুকুরছানাটার কি হবে। কথাগুলো মোয়ের মনে গভীরভাবে গেঁথে যায়। সে বুঝে যায় যে জিন তাকে এই কুকুরছানাটার মতোই ভাবছে, ভয়ে তার থেকে দূরত্ব রাখছে, যদি মো আবার ওকে ছেড়ে চলে যায় এই ভয়ে। এটা শুনে অভিমান করে সে ওখান থেকে চলে যায়। পরে অপরাধবোধে ভুগে জিন নিজে গিয়ে ওই কুকুরছানাটাকে নিয়ে আসে যাতে সে ওটাকে উপহার দিতে পারে। পরের দিন স্কুল থেকে ফিরে কুকুরছানাটাকে দেখে মো তো আনন্দে আত্মহারা। সে দৌড়ে গিয়ে জিনকে ধন্যবাদ জানায়। কিছুদিন পর আমরা দেখি মো ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিয়ে পাশ করেছে। নায়না ওকে উৎসাহ করে বলে এটাই গাড়ি ট্রেনিং শুরু করার সেরা সময় ওর জন্যে। কিছুদিনের মধ্যেই পাহাড়ি রেসের দিন চলে আসে। লিন আর এসের পাহাড়ি রেসের দিন সে সবথেকে প্রথমে গিয়ে সবকিছু নিজের চোখে দেখতে চাইছিল। মোকে দেখে লিন এগিয়ে এসে তার সঙ্গে কথা বলতে চাই, এমনকি নিজের হাতে ওর জন্য জুসও বানিয়ে দেয়। এস তখনও পৌঁছয়নি। সময় আছে দেখে সে তাকে বলে যে পাহাড়ের উপরের রাস্তাটা অনেক লম্বা, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। এতে মো রাজি হয়ে যায়। পথে সে গাড়ি আর রেসিং নিয়ে একের পর এক প্রশ্ন করতে শুরু করে, আর লিনও আগ্রহ নিয়ে সবকিছুর উত্তর দেয়। অন্যদিকে এসের জন্য এটা ছিল পাহাড়ি রাস্তার প্রথম রেস। চালাতে গিয়ে সে বেশ হিমশিম খাচ্ছিল, তবে কোনো মতে সে সময় মতো পৌঁছে যায়। মো মজা করে বলল
বলল যে সম্মান থাকতে থাকতে সে যেন রেস থেকে সরে দাঁড়ায়, সেটাই তার জন্য ভালো হবে। কিন্তু সে তখন ভীষণ আত্মবিশ্বাসী। সে জানলার কাঁচ তুলে দিয়ে পুরো রেসিং মোডে চলে আসে। খেলা শুরু হতেই এস নিয়ন্ত্রণ হারিয়ে বাম দিকে ছিটকিয়ে যায়। লিন সঙ্গে সঙ্গেই গাড়ি থামিয়ে বলে যে ব্যাস আর না। সে স্পষ্ট বুঝে যায় এস সেই দিনের ড্রাইভারটা ছিল না। লিন তার হাত থেকে টুপিটা কেড়ে নেয়। সে বলে যে সে নিজে হাতে এটা জিনকে ফেরত দেবে। পাহাড় থেকে নামার সময় মো এসের সাথে ছিল। মো জানায় যে গাড়িটা নামানোর সময় সে চালাবে, কারণ ওঠার থেকে নামাটা বেশি কষ্টকর। নিচে পৌঁছানোর পর তো লিন হতভম্ব। মো মাত্র 23 মিনিটে উপর থেকে নিচে নেমেছে, এটা একদম অবিশ্বাসনীয় ব্যাপার। সেখান থেকে যাওয়ার সময় মো এসকে উপদেশ দেয় যে ওর লুকটা বদলে নেওয়ার, কারণ এই বুনো চুল দিয়ে মুখ ঢেকে রাখলে কোনো মেয়েই তাকে পাত্তা দেবে না। পরের দিন মো যখন ওয়ার্কশপে যায় এসকে দেখে সে তো চিনতেই পারছিল না। সে ঠিক মো যেমনটা বলেছে সেটাই করেছে। প্রায় 10 মিনিট ধরে সে তো একটানা শুরু তার লুক নিয়ে প্রশংসা করতে থাকে। এই অতিরিক্ত উৎসাহ দেখে জিন আর সহ্য করতে পারে না। ঈর্ষায় জ্বলে উঠে সে মোকে এক কোনায় ডেকে নিয়ে জেরা করতে শুরু করে। সে কড়া গলায় জিজ্ঞাসা করে সে কেন প্রতিদিন ওয়ার্কশপে আসছে, কেনই বা তার কাছাকাছি আসার চেষ্টা করছে। বিশেষ করে সে যখন বলেছে এখন তারা আর ভাই বোনও না। কোনো ঘোরপেশ না রেখেই সে সরাসরি জিজ্ঞাসা করে তুমি কি এটা করছো কারণ তুমি আমাদের ভিতরে নতুন কোনো সম্পর্ক দেখছো? এই প্রশ্নে মো একদম ঘাবড়িয়ে গেল। কিছুক্ষণ পর লিন জিনের সাথে দেখা করতে রেস্টুরেন্টে আসে। সে জিনের টুপিটা ফিরিয়ে দিল আর নিশ্চিত হলো যে জিনি ছিল সেই কালো গাড়ির মালিক। লিনোকে একসাথে রেস করার প্রস্তাব দেয়, কিন্তু সে স্পষ্ট জানিয়ে দেয় যে এই বাচ্চাদের খেলায় তার কোনো আগ্রহ নেই। তার লক্ষ্য এখন একটাই, যে রেসে সে নাম লিখেছে সেটাই টপ 3-তে আসা, কারণ সেখান থেকেই সে তার খোঁজ করা গোপন তথ্যটা পাবে। কিছু বিশেষ টেকনিকের ঘাটতি থাকায় জিন পরামর্শ নিতে বাবার কাছে যায়। বাবা বুঝিয়ে দিলেন গাড়ির প্রতিটা পার্টসকে এমনভাবে জানতে হবে যেন হাত দিতেই সবকিছু বোঝা যায়। এরপরে সে বাবার রেস্টুরেন্টে ডেলিভারির কাজ শুরু করলো সেই কালো গাড়িটা নিয়ে। চালাতে চালাতে কোথায় কি সমস্যা হচ্ছে বুঝে নিতে আর বাবার সাহায্য নিয়ে সেটা ঠিক করতে। অন্যদিকে জিনের কথার পর থেকে মো ওর থেকে দূরে থাকতে শুরু করে। সে বুঝতে পারছিল না জিন আসলে কি বলতে চাইছিল। স্কুলের প্রথম দিনই কিয়া নামের একটা ছেলে কোনো পরিচয় ছাড়াই তার পিছু নেয় আর সারাদিন ভাব জমানোর চেষ্টা করে। বিরক্ত হয়ে মো বাথরুমে লুকিয়ে জানলা দিয়ে পালিয়ে যায়, কারণ সে জানতো ছেলেটা বাইরেই দাঁড়িয়ে আছে। পালাতে গিয়ে মো দেখে যে জিন এক রহস্যময় লোকের কাছ থেকে একটা ব্যাগ নিচ্ছে আর বদলে তাকে কিছু টাকা দিচ্ছে। তার মনে সন্দেহ জাগে জিন হয়তো কোনো অবৈধ কাজে জড়িয়ে পড়ছে। সে জিনের সামনে যাওয়ার আগেই কাই আবার তার সামনে হাজির হয়। সে রেগে গিয়ে জানতে চায় সে কিভাবে ওকে খুঁজে পেল, তারপর সেখান থেকে চলে যায়। সেখানে মোকে দেখতে পেয়ে জিন ওকে নিজের সাথে নিয়ে নেয়। পথে সে খুব স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করে ওই ছেলেটা কে যে তোমার পাশে দাঁড়িয়ে ছিল, কিন্তু তার কথার ভিতরে হিংসা স্পষ্ট বোঝা যাচ্ছিল। পরের দিন মো আবার ওয়ার্কশপে আসে। এস খুশি মনে তাকে আবার স্বাগত জানাই, কিন্তু মো সাথে সাথেই মন খারাপ করে ওখান থেকে চলে যায়। সেদিন সন্ধ্যায় জিন একা বসে বসে মোয়ের ছবি আঁকতে আঁকতে ওদের কাটানো মুহূর্তগুলো মনে করছিল। শেষমেশ সে নিজের মনেই স্বীকার করে নেয় যে সে মোকে ভালোবেসে ফেলেছে, কিন্তু এই অনুভূতিটা কবে প্রকাশ করবে সেটা সে এখনও ঠিক করতে পারেনি। একই সময় লিন পাগলের মতো চেষ্টা চালাচ্ছিল যে কোনোভাবে জিনকে একবার রেসে নামাতে হবে। সে তার এক বন্ধুর কাছ থেকে জানতে পারে জিন মরিয়া হয়ে গাড়ির কিছু পার্টস খুঁজছে যেগুলো কোথাও পাওয়া যাচ্ছে না। অন্যদিকে মো এসের গাড়ি নিয়ে ড্রাইভিং প্র্যাকটিস করার সময় বুঝতে পারছিল যে কোথাও একটা গন্ডগোল করছে, ঠিকঠাক হচ্ছে না। তখন ন্যায়না পরামর্শ দেয় কারো সাহায্য নেওয়ার জন্যে, আর এই কাজের জন্য তার কাজিন লিনের চেয়ে ভালো আর কেউ হতে পারে না। খবর পেয়ে লিন সঙ্গে সঙ্গে সেখানে হাজির হয়। তার কাছে এটা পরিষ্কার জিনের কাছে পৌঁছানোর একমাত্র রাস্তা হলো মো। সারাদিন সে মোয়ের সাথে গাড়িতেই কাটায়। সে যা যা চায় সব কিছু শিখিয়ে দেয় আর সুযোগ বুঝে তার সাথে চুপি চুপি বেশ কিছু ফটোও তুলে রাখে। পরের দিন জিন স্কুলে যায় প্যারেন্টস মিটিংয়ের জন্য, ঠিক যেমনটা মো চেয়েছিল। জিনকে দেখে মতো খুশিতে আত্মহারা। সে তাকে মজা করে বলল জিন এখনও প্যারেন্টস হওয়ার জন্য খুব অল্প বয়সী। ফেরার পথে শুরু হয় ভয়ঙ্কর বৃষ্টি। জিন তাকে রোমান্টিকভাবে বাড়ি পৌঁছিয়ে দেয়, একই সাথে তার চুল শুকিয়ে দেয় আর অনেক যত্নও নেয়। সেই সময় মো তার কাছে ছোটবেলার কথা জানতে চাইলো। অনেক ছোট ছিল বলে এখন তার অনেক স্মৃতি মুছে গিয়েছে। বিশেষ করে সে বাবা মার কেন ডিভোর্স হয়েছিল সেটা জানতে চাই। জিন বলে ওদের বাবা মার সবসময় ঝগড়া হতো, তাদের স্বভাব ছিল দুজনেরই আলাদা। তবে যে ঘটনাটা ডিভোর্সের কারণ হয়ে দাঁড়িয়েছিল সেটা বাইরে থেকে অল্প মনে হলেও ভিতর থেকে খুব গভীর। একদিন একটা ঝগড়ার সময় বাবা মায়ের সবচেয়ে প্রিয় গাছটা ভেঙে ফেলেছিল। বাবার কাছে সেটা শুধু একটা সামান্য গাছ ছিল, কিন্তু মায়ের কাছে ছিল ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস। এমনকি পরে বাবা নিজের ভুলের জন্য ক্ষমাও চায়নি। সব শুনে মো হঠাৎ করে জিজ্ঞাসা করলো আচ্ছা তুমি কবে বিয়ে করার প্ল্যান নিচ্ছ? প্রশ্নটা শুনে জিন থমকে যায়। সে কোনোদিনই বিয়ের কথা ভাবেনি। সে মুখে ঘুমাতে দিয়ে ঘর থেকে বেরিয়ে আসে, কিন্তু মাথার ভিতরে তার এখন একটাই চিন্তা ঘুরছে। গত কয়েক বছর ধরে সে শুধু মোয়ের কথাই ভেবেছে, সে কতটা বদলিয়ে গিয়েছে, সে কতটা বড় হয়েছে এই সব নিয়ে, কিন্তু কখনো ভাবেনি তার প্রতি নিজের অনুভূতিটা তার এভাবে বদলিয়ে যাবে। এদিকে লিন তার শোরুমে বসে জিনের মেসেজের অপেক্ষা করছিল। জিন দেখা করতে চাইলে সে বুঝে যায় যে মোয়ের সাথে তোলা ছবিগুলো কাজ করেছে। দেখা হতেই বোঝা যায় জিন ভীষণ রেগে আছে। সে লিনকে সাবধান করে দেয় যে মোয়ের কাছ থেকে যেন সে দূরে থাকে। সে শান্তভাবে উত্তর দেয় মোয়ের প্রতি তার কোনো আগ্রহ নেই, তার আসল আগ্রহ জিনকে ঘিরে। একই সাথে সে একটা রেসের প্রস্তাব দেয়। সে প্রতিজ্ঞা করে আমি হারলে আর কখনোই মোয়ের আশেপাশে ঘুরবো না। রেস চলাকালীন কথা বলার জন্য সে জিনকে একটা ইয়ারবাডস দেয়। জিন রাজি হয়ে যায় আর জিজ্ঞাসা করে যে রেস শুরু হওয়ার আগে কি আর কোনো নিয়ম আছে। রেস শুরু হতেই লিন হতবাক হয়ে যায়। জিনের ড্রাইভিং স্কিল, গাড়ির উপরে নিখুঁত নিয়ন্ত্রণ আর যেন ষষ্ঠ ইন্দ্র, সব মিলে সে অবাক। তার গাড়ির মডিফিকেশন থেকে লিন একের পর এক প্রশ্ন করতে থাকে। শেষ পর্যন্ত যা হওয়া ছিল জিন জিতে যায়। রেস শেষে লিন তাকে প্রস্তাব দেয় আগামী মাসে তাদের টিমের সাথে ফ্রান্স গিয়ে একটা বড় রেসে প্রতিযোগিতা নিতে। জিন সরাসরি না করে দেয়, এসব নিয়ে তার এখন আগ্রহ নেই।
আর লিন যেন আর তাকে চাপ না দিতে পারে তাই সে এয়ারবাডসটা খুলে ফেলে দেয়। এরপরে জিন মোয়ের সাথে দেখা করতে গেল। সে মাঝ রাস্তায় একটা গ্রুপের সাথে সময় কাটাচ্ছিল। জিনকে দেখে সে হঠাৎ একটা রোমান্টিক গান গাইতে শুরু করে। গানের মধ্যে ছিল এক নরম কিন্তু গভীর ভালোবাসার স্বীকারোক্তি। গান শেষ হলে জিন তাকে নিয়ে সমুদ্রের ধারে যায়। মো তারাভরা আকাশ দেখতে চাইছিল। সে জানতে চাইলো গত কয়েক বছর ধরে জিন কিভাবে নিউ ইয়ার কাটিয়েছে। সে বলল, আমার আসলে মনে নেই, উৎসব টুৎসব কোনোদিনই ওর কাছে গুরুত্বপূর্ণ ছিল না। তবে সে মোকে কথা দিল যে এই বছরের নিউ ইয়ারটা সে ওর সাথেই কাটাবে। পরের দিন স্কুলে মো সেই লোকটার কাছে গেল যাকে সে জিনের সাথে ব্যাগ আর টাকা অদল বদল করতে দেখেছিল। সে জানতে চাইলো ব্যাগের ভিতরে কি ছিল। লোকটা বুঝিয়ে বলল ওগুলো গাড়ির ইঞ্জিনের ডিজাইন আর ড্রয়িং ছিল, যা তার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের একটা ভাই দিয়েছে। এটা শুনে সে একটু স্বস্তি পায়। সেদিন একটা ক্লাসমেটের কাছ থেকে সে জানতে পারলো জিনের পুরনো নামের একটা গল্প। স্কুলে জিন নিয়মিত অবৈধ রেসে নামতো আর তার ভয়ঙ্কর গতির জন্য সবাই তাকে তোজি বলে ডাকতো। কেউ কোনোদিনও তাকে হারাতে পারেনি। কিন্তু ইউনিভার্সিটির পরীক্ষার ঠিক 2 মাস আগে হঠাৎ তার গাড়ির বয়জপ্ত করে নেওয়া হয় আর জিন হঠাৎ করেই সবকিছু ছেড়ে দিয়ে গায়েব হয়ে যায়। ক্লাসের সেরা ছাত্র হওয়ার পরেও কেন সে এমনটা করলো, এই প্রশ্নটা মোয়ের মনের ভিতরে গেঁথে গেল। তার জীবন যে কতটা কঠিন ছিল সেটা সে এবার বুঝতে শুরু করেছে। তবু মনে হচ্ছিল এখানে কোথাও একটা বড় রহস্য লুকিয়ে আছে। কথা শুরু করার জন্য সে জিনকে নিজের পানির বোতলের একটা ছবি তুলে পাঠায়। জিন ছবিটা জুম করে দেখতে পায় বোতলের গায়ে তার ক্লাসমেটের একটা ছবি দেখা যাচ্ছে। সে তো রাগে আগুন। ছেলেটা সবসময় তার আশেপাশেই ঘুরঘুর করে। স্কুল ছুটির পর মো বেরোতেই জিন তাকে নিতে আসে। সেই ছেলেটাকে আবার মোয়ের পাশে হাঁটতে দেখে সে তো একদম কড়া দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকলো। ছেলেটা তো ভয়তেই পালিয়ে যায়। এরপর আমরা দেখি স্কুলের অনুষ্ঠানের প্রস্তুতির সময় হঠাৎ কিরা এসে মোয়ের সাথে দেখা করতে চাইলো। ওর এই ভঙ্গি দেখে মো তো ভয় পেয়ে গেল। সে একটু মজা উড়িয়ে বলল জিনের পছন্দ যে এতটা দুর্বল হতে পারে এটা সে কোনোদিনও ভাবতে পারিনি। অপমানিত হওয়ার পরও সে তার সঙ্গে যেতে রাজি হয় আর নেয় না কেউ কড়া করে বলে যায় যে জিনকে যেন কিছুই না বলে। আমরা জানতে পারি কিরা এবার ক্ষতি করতে আসেনি। সে মোকে ক্যাফেতে নিয়ে গিয়ে তার প্রেমের কাহিনী শোনাতে শুরু করে। সে কিভাবে ওয়ার্কশপে কাজ করা জিনকে প্রথমবার দেখেই প্রেমে পড়ে গিয়েছিল। কিরা বলতে শুরু করলো জিনের মতো এত সৎ মানুষ সে আগে কখনো দেখিনি। সে সবকিছু একদম পড়াশোনার মতোই নিখুঁতভাবে করে। চারিপাশে সবসময় বই আর নোট ছড়িয়ে ছিটিয়ে থাকে। গাড়ির প্রতিটা খুঁটিনাটি ব্যাপারও যেন সে একদম খতিয়ে দেখে। সে বহুবার ওর কাছে আসার চেষ্টা করেছে কিন্তু জিন সবসময় তাকে দূরে সরিয়ে দেয়। একসময় তারা জানতে পারে যে জিনের ছোট বোন মারাত্মক অসুস্থ। হার্টের জন্য খুব জরুরি আর ভীষণ দামি একটা অপারেশন করতে হবে। তখন ওয়ার্কশপে কাজ করার খুব ট্রেন্ড ছিল। তাদের নিয়ম ছিল পুরনো গাড়ি কিনে সেগুলোকে নতুনভাবে সাজিয়ে ভালো পার্টস লাগিয়ে বেশি দামে বিক্রি করা। জিনের সামনে আর কোনো রাস্তা ছিল না। সে একটা গাড়ি কিনে একদম শুরু থেকে নিজের হাতেই সব পার্টস ঠিক করে নতুনভাবে তৈরি করে লাগাই। শেষমেশ গাড়িটা ভালো দামে বিক্রি করে বোনের অপারেশনটা করাতে পারে। জিন ভেবেছিল এবার সে ওয়ার্কশপ ছেড়ে পড়াশোনা আর পরীক্ষায় মন দেবে, কিন্তু হঠাৎ সব ওলটপালট হয়ে গেল। যে লোকটা জিনের গাড়ি কিনেছিল সে একটা ভয়ঙ্কর দুর্ঘটনায় তার পা হারায়। তদন্তে বলা হয় ভুল মডিফিকেশনের জন্য নাকি তার দুর্ঘটনাটা হয়েছে। ভুক্তভোগীর পরিবার জিনের বিরুদ্ধে মোটা অঙ্কের টাকার মামলা করে। বাধ্য হয়ে জিন আবার সেই ওয়ার্কশপে ফিরে আসে হাড়গোড় ভাঙার খাটুনি করে টাকা শোধ করার জন্য। কিরা তখন জিনকে সাহায্য করতে চেয়েছিল, এমনকি নিজের গাড়িটা বিক্রি করেও তাকে টাকা দিতে চেয়েছিল, কিন্তু জিন স্পষ্ট না করে দেয়। ক্ষতিপূরণের টাকা শোধ করার পরেও সে ওয়ার্কশপে থেকে যায় আরও কাজ শেখার জন্যে। সময়ের সাথে সাথে ওর দক্ষতা বাড়তেই থাকে। তারপরে একদিন ভয়ঙ্কর সত্যি বেরিয়ে আসে। দুর্ঘটনাটা আসলে জিনের মডিফিকেশনের জন্য হয়নি। আসল অপরাধী ইচ্ছা করে এই গাড়ির ক্ষতি করেছিল, কারণ সে জানতো জিন ওয়ার্কশপ ছেড়ে স্বাধীনভাবে কিছু করতে চাইছে। এই বিশ্বাসঘাতকতার পরেই জিন ওই জায়গাটা ছেড়ে আলাদা একটা ওয়ার্কশপ খোলে। সব কথা শুনে মো ভেঙে পড়ে কাঁদতে শুরু করে। জিন একা একা এত কষ্ট সহ্য করেছে এই ভাবনাটা ওর বুক ফাটিয়ে দিচ্ছিল। ঠিক তখনই জিন সেখানে এসে দেখে মো কাঁদছে আর কিরার সাথে বেশি ড্রিঙ্কস করার ফলে সে প্রায় অচেতন অবস্থায়। জিন ওকে পাজাকোলা করে বাড়িতে নিয়ে যায়। পরে বিং যখন কিরাকে সাহায্য করতে আসে, কিরা তার হাত চেপে ধরে ভালোবাসার স্বীকারোক্তি করে। বিং তো প্রথমে খুশিতে ভেসে যায়, কারণ সে বহু বছর ধরেই তাকে ভালোবেসে এসছে। কিন্তু মুহূর্তের মধ্যেই ভুলটা ভেঙে যায়। কিরা ওকে জিন বলে ডাকছিল। সে বুঝে যায় আসল সত্যিটা কি। এরপর জিন এসে এসের সাথে দেখা করে। সে ধরে নেয় কিরা হয়তো মোকে সবকিছু বলে দিয়েছে। এস ওকে জিজ্ঞাসা করে সে আর কতদিন নিজের অনুভূতি চেপে রাখবে, কারণ ওর ভালোবাসা এখন সবার চোখের সামনেই পরিষ্কার। এরপরে আমরা দেখি চাইনিজ নিউ ইয়ারের দিন মো ওয়ার্কশপে এসছে সবার সাথে উৎসব পালন করতে। ঠান্ডায় মোয়ের হাত জমে যাচ্ছিল। এটা দেখে জিন ওর হাত নিজের পকেটে ঢুকিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তেই ঘটে যায় আর একটা গুরুত্বপূর্ণ ঘটনা। সে অবশেষে সেই চাবি রিংটা খুঁজে পেয়েছে যেটা সে এতদিন ধরে খুঁজছিল। চাবি রিংয়ের মেডেলটার গায়ে খোদন করে লেখা ছিল যে সে দিন রাত তাকে মিস করে। হঠাৎ তার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেল। আসলে জিনের নামের মানে হচ্ছে দিন আর মোয়ের নামের মানে রাত। বন্ধুরা, এতক্ষণ গল্পটা দেখছেন মানে আশা করছি আপনাদের ভালো লাগছে। আপনাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন ভিডিও আনি। আমাকে উৎসাহ দেওয়ার জন্য ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো করে নিতে পারেন, যাতে এমন আরো নতুন নতুন ভিডিও আমি আপনাদের জন্য আনতে পারি। চলেন বন্ধুরা, আবার গল্পতে ফিরে যাক। পুরো রাতটা মো একদম একটা আলাদা অনুভূতিতে কাটালো। সে কখনো ভাবেনি সে যেভাবে জিনকে ভালোবেসেছে জিনও ঠিক একইভাবে তাকে ভালোবেসেছে। সে এসকে মেডেলটা দেখিয়ে ইশারা করে বলে যে এখন সে সবকিছু বুঝে গিয়েছে। ঠিক রাত 12টায় নতুন বছর শুরু হলো। সবাই একে অপরকে নববর্ষের খাম দিতে লাগলো। সব শেষ হতেই সে সুযোগ নিয়ে জিনের চাবি রিংয়ের থেকে মেডেলটা খুলে নেয়। নরম গলায় সে বলে যে এখন থেকে তোমার আর এটার কোনো দরকার নেই। তোমাকে আর আমায় মিস করতে হবে না। আমি সবসময় তোমার সাথেই থাকবো। জিনও ওর কথায় রাজি হয়ে যায়। সে ছোটবেলার মতোই আবদার করে সে যেন ওকে পিঠে করে বাড়ি নিয়ে যায় আর সঙ্গে তাকে একটা গল্পও শোনায়। পুরনো স্মৃতিগুলো যেন আবার জীবন্ত হয়ে উঠলো।
পরের দিন সকালে ঘুম ভাঙতে সে উত্তেজনা নিয়ে তাকে ফোন করলো, বললো ওর জন্য একটা সারপ্রাইজ আছে। কিন্তু জিন হেসে বলল, সারপ্রাইজটা আসলে আমি দেবো তোমায়, প্রায় 1 ঘন্টা ধরে আমি বাইরে দাঁড়িয়ে আছি। সে তাড়াতাড়ি তৈরি হয়ে বাইরে আসে। জিন ওকে নিয়ে গেল একটা ফাঁকা রাস্তায়। মো দেখালো সে কতটা ভালো গাড়ি চালাতে শিখেছে, এমনকি টায়ার দিয়ে রাস্তার উপরে একটা লাভ চিহ্ন তৈরি করে দেয়। জিন ভেতরে ভেতরে খুব খুশি হয়ে যায়, সে শুধু তার জন্যই এইসব শিখেছে। জিন জানতে চাইলো কে ওকে এটা শিখিয়েছে। সে বলল বিশেষ কেউ আছে তাকে সাহায্য করেছে। আর কিছু না বলে জিন ওকে নিয়ে গাড়ি চালাতে শুরু করে। আর রাস্তার উপরে ঠিক পাশে এসে আরেকটা হার্ট চিহ্ন এঁকে দেয়। মুখে কিছু না বলেই তাদের ভালোবাসাটা নিঃশব্দে স্বীকারোক্তি পেল। এরপরে ওরা এসের সঙ্গে দেখা করে আর একসাথে তারা নিউ ইয়ারের মেলায় যায়। তারা পথে একটা ইচ্ছা পূরণের গাছের সামনে দাঁড়ালো, যেখানে সবাই নিজের নিজের উইশ ঝুলিয়ে রেখেছিল। এস মজা করে বলল যে যারা প্রেম করে শুধু তাদের ইচ্ছা এখানে পূরণ হয়। মো আর দেরি করলো না, নিজের মনের ইচ্ছাটা লিখে গাছে ঝুলিয়ে দিল আর কিছুক্ষণ চুপ করে তার সামনে দাঁড়িয়ে রইল। ভিড়ের মধ্যে হাঁটার সময় সে নিশ্চিন্তে জিনের হাতটা নিজের হাতের ভেতরে শক্ত করে ধরে রাখলো। সে বলল চারিপাশে খুব ভিড়, হাতটা না ধরলে হয়তো সে হারিয়ে যাবে। অযথা দিনটা নষ্ট করার কোনো মানেই হয় না। বাইরে থেকে জিন শান্ত থাকলেও ভেতরে ভেতরে খুব খুশি ছিল, কারণ সে আর নিজের অনুভূতিটা লুকাচ্ছে না। কিন্তু ঠিক তখনই বিপদ হাজির হলো। সামনে এসে পড়লো কিরা আর তার লোকজন, সঙ্গে কিরার বাবা হীরাও ছিল। রাস্তাটা ফাঁকা, ঝামেলা করার জন্য একদম উপযুক্ত জায়গা। জিন যে রেসের ফাইনালে কোয়ালিফিকেশন করেছে এটা জানার পর থেকেই কিরার বাবা ওকে রেস থেকে সরানোর ফোন দিয়ে এটেছে, কারণ সে যদি জিতে যায় তাহলে শক্তিতে তাদের সমতুল্য হয়ে যাবে, তখন তাকে থামানো কঠিন হবে। কিরার বাবা লক্ষ্য করলো মোর সাথে জিনের ঘনিষ্ঠতা। সে হুমকি দিয়ে বলল জিন যদি তার মেয়েকে ছাড়া অন্য কাউকে ভালোবাসে তবে আজ থেকে সে তাকে শত্রু ভাববে। জিন এক মুহূর্তও দেরি করলো না, সে সবার সামনে মোয়ের হাত আরো শক্ত করে ধরে বলল এটা ছিল তার জবাব। সে বুঝে গিয়েছে আর কিছু লুকানোর মানেই হয় না। ঠিক তখনই জিনের বাবা তার লোকজনদেরকে ইশারা দিল জিনকে মারার জন্য। কপাল ভালো ঠিক সেই সময় এস সেখানে হাজির হলো একদল টুরিস্ট নিয়ে। বিদেশিদের সামনে তো আর ঝামেলা করা সম্ভব না, তাই তারা সেখান থেকে চলে যায়। সেদিন রাতে কিরা রাগে পাগল হয়ে উঠল, হাতের কাছে যা পাচ্ছিল তাই ভাঙচুর করছিল। বিং তাকে শান্ত করতে আসলে সে তাকেও মেরে দেয়। সেও সব চুপচাপ সহ্য করে নেয়। একটু শান্ত হওয়ার পরে সে তার হাতের ক্ষত পরিষ্কার করে দিচ্ছিল। কাজ শেষ করে কিরা ঠান্ডা কিন্তু নির্মম গলায় বলল যে এসব কেন করছো, তুমি কোনোদিনই জিনের জায়গা নিতে পারবা না। এটা বলে সে ওখান থেকে চলে যায়। বিং স্তব্ধ হয়ে রাগটা টেবিলের উপরে দেখালো। পরে সে এই ব্যাপার নিয়ে জিনের মুখোমুখি হতে গেল, কিন্তু সে স্পষ্ট জানিয়ে দিল যে সে আর এসব ঝামেলার ভিতরে জড়াতে চায় না। সে বলল অবশেষে আমি এমন একজনকে পেয়েছি যাকে আমি রক্ষা করতে চাই। পরের দিন সকালে আমরা দেখি মো একদম এলোমেলোভাবে ঘর থেকে বেরিয়ে আসে আর দেখে যে জিন রান্নাঘরে রান্না করছে। সে লজ্জায় রুমে ফিরে গেল, যা তার সামনে পেল তাই পরে ঢের সারা মেকআপ করে এমনভাবে ফিরে এলো যেন কিছুই হয়নি। কিন্তু জিন সবকিছু বুঝে একটা হাসি দিল আর কিছুই বলল না। ওয়ার্কশপে ফিরে জিন দেখলো তার নামে একটা রহস্যময় পার্সেল এসছে। খুলে দেখলো ভিতরে ঠিক সেই পার্টসগুলো রয়েছে যেগুলো সে এতদিন ধরে খুঁজছিল। সে বুঝে গেল এটা লিনের কাজ, কিন্তু সে কারো দয়া নিতে রাজি ছিল না। সে নিজের বানানো পার্টসগুলো গাড়িতে লাগালো আর টেস্ট ড্রাইভে বের হলো। কিছুক্ষণ যেতেই গাড়িটা অতিরিক্ত গরম হয়ে ধোয়া বেরোতে শুরু করে। কোনো উপায় না পেয়ে সে তার বাবার রেস্টুরেন্টে গেল। বাবা মুহূর্তেই গাড়িটার সমস্যাটা ঠিক করে দিল, তবে একটা শর্তে, একটা অর্ডার তাকে ডেলিভারি দিতে হবে। লিন ঠিকানায় পৌঁছিয়ে চমকে গেল, কারণ সেটা আর কারো নয়, লিনের ঠিকানা ছিল। সে তাকে পার্টস পাঠানোর জন্য ধন্যবাদ জানায়, কিন্তু বলে যে সে সেটা নেয়নি, কারণ এখন তার আর সেটার দরকার নেই। সেদিন রাতে মো ভীষণ মনমরা হয়ে বসেছিল। 2 দিন হয়ে গেল জিনের কোনো খবরই নেই। সে মেসেজ পাঠালো, কিন্তু জিন তখন রেসে ব্যস্ত। সেদিন জিন প্রথম স্থান দখল করলো। তার মেসেজ দেখে সে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিল, যাতে স্কুলের আগে একবার দেখা হতে পারে। আচ্ছা বন্ধুরা, তোমরা কি কোনোদিন কারোর স্কুলে যাওয়ার আগে এইভাবে রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করেছো? বুকে হাত রেখে সত্যিটাই বলবে। কিন্তু দেখা হতেই মো খুব ঠান্ডা ব্যবহার করলো। সম্পর্ক শুরু হওয়ার আগেই এমন অবহেলায় সে ভীষণ ভেঙে পড়েছে। জিন স্কুল শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করলো, তারপর তাকে নিয়ে বাজারে গেল। সে জেদ ধরলো আজ সে তার সঙ্গে রান্না করবে। বাজারে মো হঠাৎ একটা লোককে দেখে তাকে জিজ্ঞাসা করে যে এই লোকটাই কি সেদিন তোমার ওয়ার্কশপে ছিল? জিন তো অবাক হয়ে যায়, কিন্তু না চেনার ভান করে। বাড়ি ফিরে সে ইন্টারনেট থেকে রান্না করতে গেল, কিন্তু কোথা থেকে শুরু করবে বুঝতে পারছিল না। জিন চুপচাপ সব নিজেই করলো, কিন্তু সবার সামনে এমন ভান করলো যেন সব রান্নাটা মই করেছে। রাতে সবাই মিলে ফ্যাঙের ছাদে বারবিকিউ পার্টি করছিল। হঠাৎ জরুরি ফোন পেয়ে জিন একটু সরে গেল। নেশার ঘরে মো ওর পিছু নিল। ওকে গিয়ে বলল যে সে ট্রেনিং শেষ করেছে, এখন শুধু ইউনিভার্সিটি বেছে নিতে হবে ওকে। জিন শক্ত হয়ে বলল কানাডায় পড়াশোনা যদি ওর ভবিষ্যতের জন্য ভালো হয় তবে সে চলে যেতে পারে, ও আটকাবে না। এটা শুনে মোর মনে হলো যে জিন হয়তো ওকে ধরে রাখতে চায় না। আহত মন আর নেশার ঘরে সে জিনের খুব কাছে এগিয়ে গেল। ঠিক তখনই এস খাবার জন্য ডাক দেয়। মোর চমকে গিয়ে সরে আসে। পরিবেশটা স্বাভাবিক করার জন্য এস একটা গল্প করলো। জিন চুপি চুপি পেছন দিয়ে মোয়ের হাতটা শক্ত করে ধরে রাখে যেন কেউ না দেখতে পাই। এতে সে একটু শান্ত হলো। খাবার শেষে জিন তাকে বাড়ি পৌঁছে দিল আর বলল যে নেশার ঘরে কথা বলাটা ঠিক হবে না, আমরা কালকে কথা বলবো। এই বলে সে ওখান থেকে চলে যায়। পরের দিন সকালে ঘুম ভাঙতেই তার সবকিছু মনে পড়ে যায়। সে তো লজ্জায় লাল। জিন বলেছিল কাল কথা হবে, সেই কথা মতো সে ওয়ার্কশপে গেল, কিন্তু দেখে যে সে এখনো ফেরেনি। সারাদিন অপেক্ষা করার পর জিন এসে খুব নরম গলায় বলল যদি তোমার কাল রাতের জন্য কোনো আফসোস থাকে তাহলে আমরা সবকিছু ভুলে গিয়ে আবার আগের মতো থাকতে পারি। কিন্তু মো বলল যে না, ওর কোনো আফসোস নেই, ও শুধু ভয় পাচ্ছিল যে এত দ্রুত সবকিছু এগোচ্ছে। এই প্রথম জিনের মুখে একটা সত্যিকারের মিষ্টি হাসি দেখা গেল। সে মোকে একটা নেকলেস উপহার দিল, যেটা সে অনেকদিন ধরে যত্ন করে তুলে রেখেছিল, যে এই মেয়েটার সাথে সে জীবন কাটাতে চায় তাকে দেবে বলে। সে যখন বাড়ি পৌঁছায় জিন মেসেজ করে তাকে বারান্দায় ডাকে। বাইরে আসতেই সে গাড়ির পিছনে ডালা ভর্তি রঙিন বেলুন দেখতে পায়।
ডালাটা খুলতেই এক ঝটকায় বেলুনগুলো আকাশের দিকে উঠতে লাগলো। ছোটবেলায় সে ঠিক এমনই একটা মুহূর্তের স্বপ্ন দেখেছিল, কিন্তু জীবন ওদের দুজনকে দুদিকে ছুড়ে দিয়েছিল, তাই আর সেটা সম্ভব হয়নি। আর সেই স্বপ্নটা সত্যি হলো। বাড়িতে এখন কেউ নেই দেখে ওরা সুযোগটা সদ্ব্যবহার করলো। তার বাবা মা বাইরে যাওয়ায় ওরা দুজন মন খুলে রান্না করলো, হাসাহাসি করলো, কেউ ওদের সন্দেহ করার মতো ছিল না। কিন্তু হঠাৎ দরজা খোলার শব্দ হলো, ওরা সময়ের আগেই ফিরে এসছে। গলার আওয়াজ শুনে মো ঘাবড়ে গিয়ে জিনের হাত ধরে রুমে লুকিয়ে পড়ে, কিন্তু জিন ওকে শান্ত করার চেষ্টা করে। ও খুব সহজভাবে বলে যে আমরা একসাথে বসে থাকলেও কেউ কিছু সন্দেহ করবে না। নিজেকে প্রমাণ করতে সে একদম স্বাভাবিকভাবেই বাইরে বেরিয়ে আসে, আর সত্যিই কেউ সন্দেহ করে না। ওর সৎমা উল্টে জিনের জন্য খাবারের অফার দিল। শুধু ছোট বোনটার চোখেই একটু সন্দেহ দানা দেখা দিচ্ছিল। সে অদ্ভুত দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে রইল, যেন ও বুঝে গিয়েছে যে কিছু একটা চলছে। খাওয়ার মাঝখানে ছোট বোনটা খুব সহজভাবে জিজ্ঞাসা করলো, মো তুমি কি জিনকে আগেই পছন্দ করতে? সেদিন রাতে তোমাকে রুমে কাঁদতে দেখেছিলাম ওর জন্যে। মো তো লজ্জায় লাল হয়ে যায়। পরিস্থিতিটা সামাল দিতে সে তাড়াতাড়ি কোথাও ঘুরতে যাওয়ার প্রস্তাব দেয়, পরিবারের সবাই মিলে সমুদ্রের ধারে যাবে। সেদিন রাতে মো নায়নার সঙ্গে বাজার করতে বেরোলো। হঠাৎ ও দেখলো একটা রেস্টুরেন্টে জিন আর অন্য একটা মেয়ে একসাথে বসে আছে, আর তার হাত ওই মেয়েটার কাঁধের উপরে। মোকে দেখেও সে না দেখার ভান করলো আর স্বাভাবিকভাবেই আড্ডা চালিয়ে গেল। মোয়ের মনে হচ্ছিল যেন পায়ের নিচের থেকে মাটি সরে গিয়েছে। মাত্র 2 দিন আগে এই জিন ওকে কথা দিয়েছিল এমন কিছুই করবে না যাতে ও কষ্ট পায় বা দূরে সরে যায়। সে চোখে জল মুছতে মুছতে ওখান থেকে পালিয়ে যায়। জিন বুঝতে পারে সব ঘেটে ঘ হয়ে গিয়েছে। সে তার পিছু নেওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই সেই টুপি পরা লোকটা সামনে এসে জিনের সাথে ধাক্কা খায় আর ইশারা করে বুঝিয়ে দিল, যেখানে আছো সেখানেই থাকো, প্ল্যানটা নষ্ট করো না। মো অঝরে কাঁদতে কাঁদতে রাস্তায় ঘুরতে লাগলো। জিনের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আজ তার চোখের সামনে ভেসে আসছিল। মিটিং শেষ করে জিন আবার সেই রহস্যময় লোকটার সঙ্গে দেখা করে আর তার জোগাড় করা সব তথ্যগুলো তার হাতে তুলে দেয়। লোকটা বাঁকা হেসে জিজ্ঞাসা করে যে মনে হচ্ছে তোমার জীবনে বড় কোনো পরিবর্তন এসছে, তা তুমি কি এখন আমাদের সাথে আছো নাকি এখান থেকে কেটে পড়ার ভাবছো? জিন খুব দৃঢ়ভাবে জবাব দিল যে লক্ষ্য অর্জন না করা পর্যন্ত সে কোথাও যাবে না। এরপরে আমরা দেখি সে মোয়ের জন্য ঘরের বাইরে অপেক্ষা করছিল। মো ওকে দেখে ফেটে পড়লো, কান্নায় ভেঙে পড়লো আর ব্যাগ দিয়ে তো ওকে মারতে শুরু করলো। জিন ওকে শান্ত করার চেষ্টা করে বলল যে সে যা দেখেছে ব্যাপারটা আসলে তেমনটা না, কিন্তু এই মুহূর্তে সে বিস্তারিত কিছু বোঝাতে পারছিল না। ঠিক তখনই মোয়ের সৎ মা তাদেরকে দেখে ফেলে। তিনি তো অবাক হয়ে তাকিয়ে রইল আর জিজ্ঞাসা করলো যে তোমাদের মধ্যে এই সম্পর্কটা কতদিন ধরে চলছে? বাড়িতে ফিরে মো অঝরে কাঁদছিল। সে তার সৎমার কাছে গিয়ে হাত জোড় করে অনুরোধ করলো তার বাবাকে যেন সে কিছুই না জানায়, কারণ বাবা এই সম্পর্কটা কোনোদিনই মেনে নেবে না। মা তো ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেল। সাবধান করে বলল যে তার আসল মা যদি এইসব জানতে পারে তবে তুলকালাম হয়ে যাবে। নতুন মা চাইছিল জিন খুশি হোক, কিন্তু এই সম্পর্কটা শুধু সমস্যা বয়ে আনবে। মো কাঁদতে কাঁদতে বলল যে আমি ওর জন্যই এখানে এসেছি, ওর জন্যই এখানে থেকে গিয়েছি, এমনকি পড়াশোনার সিদ্ধান্তটাও শুধু ওর জন্যই নিয়েছি। আমার অনুভূতি বদলাবে না। তার জেদ দেখে নতুন মা শেষ পর্যন্ত চুপ থাকার সিদ্ধান্ত নিল। এদিকে জিন এসকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলল। সে তো শুনে রেগে আগুন হয়ে যায়। সে বলল তার উচিত ছিল মুখে সবকিছু বুঝিয়ে বলা, এভাবে তাকে ধোকায় রাখাটা ঠিক হচ্ছে না। জিন পাল্টা উত্তর দিল যে সে যা করছে তা ভালোর জন্যই করছে। এস খেপে গিয়ে বলল যে ওর ভালোর জন্যে নাকি নিজের স্বার্থের জন্যে, এই বলে সে বেরিয়ে গেল। সেদিন রাতে মো ওয়ার্কশপে গিয়ে দেখলো কিরা ওর জন্য অপেক্ষা করছে। সে চাইছিল মো যেন জিনকে ওই অ্যালায়েন্স রেস থেকে সরে যেতে বলে, কারণ এই রেসে অংশ নিলে তার জীবন বিপদে পড়তে পারে। এই কথাটা শোনার পরে তার মনে এখন শুধু একটাই চিন্তা, জিনের জীবন কি সত্যিই বিপদে আছে? সে সোজা জিনের কাছে গিয়ে কৌশলে রেসের ব্যাপারটা জানতে চাইলো, যেমন এই রেসটা কে আয়োজন করেছে আর এর পুরস্কার এত বড় কেন, আর এই রেসটা করলে লাভই বাকি। জিন বুঝতে পারলো সে উত্তর খুঁজছে। এই শেষ রেসটার পরে সব আপদ চুকে যাবে। এরপরে সে এসের কাছে গিয়েও ক্ষমা চাই। সে স্বীকার করলো তার কথাই ঠিক ছিল। এস তখন বলল আমার বাবা আমার মায়ের সাথে এমনই করতো, সবকিছু আড়াল করতো। মা সারা জীবন বাবার চিন্তায় চিন্তায় দিন কাটাতো। মোর সাথে এমনটা করিস না, ও এমনটা ডিজার্ভ করে না। জিন কথা দিল সে খুব শিগগিরই তাকে সবকিছু সত্যি কথা জানিয়ে দেবে। পরের দিন মো ওয়ার্কশপে গিয়ে দেখলো যে জিন আবার ওর জন্য অপেক্ষা করছে। সে খবর নিতে এসছে যে সে জিনকে সরাতে পারলো কিনা। মো তাকে আশ্বাস করে বলল যে এটাই তার জীবনের শেষ রেস বলে জানিয়েছে, তাই আমি ওকে মানা করতে পারিনি। কিন্তু কিরা উল্টে রাগে ফেটে পড়লো, কারণ এই রেসটা জিনের জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিষয়। হঠাৎ ভেতর থেকে জিনের চিৎকারের শব্দ শোনা গেল। কেউ একজন ওয়ার্কশপে ঢুকে তার রেসিং কারটা তছনছ করে দিয়েছে। কাজটা যে কিরার বাবা করেছে সেটা বুঝতে আর কারো বাকি রইল না। কিরা বারবার বোঝানোর চেষ্টা করলো যে সে এর সাথে জড়িত ছিল না, সে শুধু তাকে বাঁচাতে এসছে এখানে, কিন্তু জিন তাকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। মেয়েটা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। জিন এসকে বলল মুখে বাড়ি পৌঁছে দিতে, কিন্তু সে যেতে চাইছিল না। তখন জিন এগিয়ে এসে তাকে বলল যে সব ঠিক আছে, তুমি চিন্তা করো না। এতটুকু শুনে একটু শান্তি পেয়ে সে ওখান থেকে চলে যায়। পরে বাজারে সে ওই টুপি পরা লোকটাকে দেখে তার পিছু নেয়। লোকটা হঠাৎ ঘুরে দাঁড়ালেই মো ভয় পেয়ে পালিয়ে গেল। সেদিন সন্ধ্যায় জিন ওয়ার্কশপে ফিরলে মো বুঝতে পারলো সে যে লোকটার পিছু নিয়েছে খবরটা হয়তো জিন জেনে গিয়েছে। অবশেষে জিন তাকে নিয়ে বসলো আর সব সত্যিটা খুলে বলল। শুরু করলো তার সেই ছোটবেলায় মডিফাই করা গাড়ি অ্যাক্সিডেন্টটা নিয়ে। ওটা আসলে জিনের মডিফিকেশনের জন্য হয়নি, বরং কিরার বাবা তার তৈরি গাড়িটার ব্রেক নষ্ট করে দিয়েছিল। এই বিশ্বাসঘাতকতার পরে সে ওদের দল ছেড়ে বেরিয়ে আসে। পরে সেই টুপি পরা লোকটা, যিনি আসলে একজন পুলিশ অফিসার, জিনের সাথে যোগাযোগ করে। এই অবৈধ রেসগুলো আসলে চোরামাল পাচারের জন্য ব্যবহার করা হয়।
রেসের সময় পুলিশের নজর এড়িয়ে চোরা মাল পাচার করা হয়। পুলিশ অনেক চেষ্টা করেও এই চক্রান্তের ভেতরে ঢুকতে পারেনি, তাই তারা জিনের সাহায্য চাই। জিন রাজি হয় কারণ সে ওই দুর্ঘটনার বদনামটা মুছে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাই, যাতে সে মাথা উঁচু করে মোয়ের সাথে জীবনটা কাটাতে পারে। সব শুনে মো জিনকে সাহায্য করার সিদ্ধান্ত নিল। ওর একটা ক্লাসমেটের বাবার কার রিপেয়ারের ফ্যাক্টরি ছিল, সে জিনকে সেখানে নিয়ে গেল। কাকতালীয়ভাবে লোকটার সাথে জিনের আগে থেকেই পরিচয় ছিল। তিনি জিনকে সেখানে গাড়িটা ঠিক করার অনুমতি দিয়ে দেন। মো প্রতিদিন জিনের জন্য খাবার নিয়ে আসে আর ওকে উৎসাহও দিত। গাড়ি পুরোপুরি তৈরি হওয়ার পরে জিন তাকে নিয়ে ফার্স্ট ড্রাইভে বের হলো। সে খুশিতে আত্মহারা হয়ে বলল যে একদিন ওরা সব ছেড়ে চীনে ফিরে যাবে, নিজেদের পুরনো বাড়িতে থাকবে আর একটা রেস্টুরেন্ট দিয়ে সাদামাটা জীবন কাটাবে। জিন শুধু বলল রেসটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করো। দেখতে দেখতেই রেসের দিনটা চলে আসে। রেসের দিন সকালে লিন জিনকে একটা সেফটি স্যুট উপহার দিল। এই পুরো ড্রামাতে লিন সবসময় জিনের ভালোই চেয়ে এসছে বন্ধুরা। অন্যদিকে মো আতঙ্কে অস্থির হয়ে জিনকে ফোন করে বলল যে আমি তোমার জন্য অপেক্ষায় থাকবো, দেরি করলে কিন্তু খুব রাগ করবো। এভাবেই সে সারাটা দিন এসের সাথে জিনের ফেরার অপেক্ষায় রইল। হঠাৎ কিম নামের একটা লোক, যে ওই অফিসারের টিমের সদস্য, সে এসে মোকে বলে যে জিনের হয়তো বিপদ হতে পারে, ওর গাড়িতে বোধহয় কেউ একজন গন্ডগোল করেছে, শুধু তুমিই পারো ওকে থামাতে। সে মোকে রেসিং এরিয়ার কাছাকাছি নামিয়ে দিয়ে ভেতরে ঢোকার রাস্তা দেখিয়ে দিল। সে কিছু না ভেবেই ওবড় খাবড় রাস্তা দিয়ে পাগলের মতো দৌড়াতে শুরু করলো। একটু ভালো রাস্তায় পৌঁছানোর পরে এসে ওকে গাড়িতে তুলে নেয়, কিন্তু ঠিক জায়গায় পৌঁছানোর আগেই কিরা আর ওর দলবলরা পথ আটকিয়ে দেয়। মো কান্নায় ভেঙে পড়ে, কিরাকে বারবার অনুরোধ করে যেন ওকে যেতে দেয়, না হলে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। কিরা বাঁকা হেসে বলে যে তুমি যদি ওকে সত্যিই ভালোবাসো তবে আমার সামনে হাঁটু গেড়ে বসো। সে এক মুহূর্তও দেরি না করে তার সামনে হাঁটু গেড়ে বসে ভিক্ষা চাই। শেষমেশ কিরা ওকে যাওয়ার অনুমতি দিয়ে দেয়, কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছিল। রেসটা শুরু হয়ে গিয়েছে। রেসের সময় ট্রাকে জিন বুঝতে পারলো যে তার ব্রেকটা কাজ করছে না। মোয়ের চোখের সামনেই জিনের গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টিয়ে খায়ের ভিতরে পড়ে যায় আর দাউ দাউ করে আগুন লেগে যায়। এটা দেখে সে সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পরে যখন ওর জ্ঞান ফেরে সে নিজেকে ওয়ার্কশপে দেখতে পাই। এস জানালো জিনের কোনো খবর পাওয়া যাচ্ছে না। সে অঝরে কাঁদতে কাঁদতে বাইরে ওকে খুঁজতে যেতে চাইছিল, কিন্তু এস ওকে জাপটে ধরে রাখে। অপেক্ষা যেন শেষ হতে চাইছিল না। পরের দিন মো মরিয়া হয়ে সেই অফিসারের নাম্বারটা জোগাড় করে। অফিসার জানালো জিন বেঁচে আছে, কিন্তু ওর অবস্থা ভালো না, সে এখন অপারেশন থিয়েটারে আছে। নিরাপত্তার খাতিরে তিনি কোন হাসপাতালে আছে বললেন না, তবে তিনি খবর দিতে থাকবেন বলে জানালেন। ঠিক সেই মুহূর্তে তার সৎবাবার ফোন আসে। তিনি কানাডা থেকে ফিরে তাকে নিতে এসছেন। জানালেন তার মা খুব অসুস্থ আর তিনি মেয়ের জন্য ছটফট করছেন। সে কি করবে ভেবে পাচ্ছিল না। একদিকে অসুস্থ মা, অন্যদিকে জীবন মৃত্যুর মাঝে থাকা জিন। সে এখন উভয় সংকটে পড়েছে। মো অনেক চেষ্টা করলো, কিন্তু জিন ওর সাথে কোনো রকম দেখা করতে বা কথা বলতে রাজি ছিল না। এই অবস্থায় আর কোনো রাস্তা না দেখে সে তার মায়ের কাছে ফিরে যাওয়ার কঠিন সিদ্ধান্ত নিল। কানাডায় গিয়ে সে একটা ইউনিভার্সিটিতে ভর্তি হলো। সে প্রতিদিন জিনকে মেসেজ পাঠায়, সে পড়ে কিন্তু কোনো রকম উত্তর দেয় না। ওই দুর্ঘটনায় জিনের মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার উঠে দাঁড়াতে হলে তাকে দীর্ঘ রিহ্যাবিলিটেশনের দরকার। এর মধ্যেই একটা ভালো খবর আসে। মাল পাচার করার চক্রান্ত আর কিরার বাবাকে পুলিশ গ্রেপ্তার করতে পেরেছে। এরপরে অপরাধবোধে ভুক্তভোগী বিং এসে তার কাছে সবকিছু স্বীকার করে নেয়। সে স্বীকার করলো সেই আগের গাড়িটার সাথে হেরফের সেই করেছিল, আর এখন কিরার বাবার আদেশেই সে ওর গাড়িরও ব্রেক ফেল করেছিল। জিনের আত্মত্যাগ বৃথা যায়নি, সে নির্দোষ প্রমাণ হলো। কিন্তু সে চাইছিল না মো তার পঙ্গু জীবনের সঙ্গে জড়িত থাকুক। তাই সে তাকে শেষ মেসেজ পাঠালো যে সে নতুন কোনো জায়গায় চলে যাচ্ছে আর নিজের নাম্বারটাও বদলে ফেলছে। সময় দ্রুত পার হয়ে গেল। 1 বছর পর জিনের অবস্থা কিছুটা উন্নত হলো। সে আবার নিজের পায়ে দাঁড়াতে পারছে। সে ওয়ার্কশপ বন্ধ করে চীনে ফিরে গিয়ে পড়াশোনা শেষ করার সিদ্ধান্ত নিল। ওদিকে মো তার বাবার কাছে জিনের খবর জানতে চাইলে সবাই একই কথা বলে। সে তাদের সাথে যোগাযোগ করেনি। সে হয়তো নিজের জীবনে খুশি আছে আর গুছিয়ে নিয়েছে, তার আশা ছেড়ে দাও। মো এটা শুনে পুরো ভেঙে পড়ে। সে ওই পুরনো খালি ওয়ার্কশপে গিয়ে স্মৃতি হাতড়াতে লাগলো। সে এসকেও ফোন করে, কিন্তু সেও সবার মতো একই লাইন রিপিট করে। এমনকি সে মজা করে বলে যে কানাডায় কোনো বিদেশি বয়ফ্রেন্ড খুঁজে নিতে। এভাবেই 3 বছর কেটে গেল। মো এখন বড় হয়ে গেছে আর আগের থেকে অনেক শক্ত, কিন্তু জিনের স্মৃতি ও কিছুতেই ভুলতে পারছে না। বহু প্রস্তাব আসলেও সে কারোর সাথে প্রেমে জড়াতে পারিনি। গ্র্যাজুয়েশন শেষ করার পরে একদিন হঠাৎ তার সাথে পুরনো ক্লাসমেট হানের দেখা হয়ে যায়। হান তাকে চায়না একাডেমিতে সায়েন্স অ্যান্ড রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার প্রস্তাব দিল। সে উৎসাহিত থাকলেও কানাডা ছাড়ার ব্যাপারটাই সে দ্বিধায় ছিল। হান তাকে তার কলিগদের সঙ্গে দেখা করার প্রস্তাব দেয়। সেখানে থাকাকালীন এক সুপারভাইজার তার গলায় লকেটটা দেখে বলে যে প্রাচীনকালে এই পাথরটা চিরতর ভালোবাসা আর ফিরে আসার প্রতীক হিসেবে ব্যবহার করা হতো। জিনের কথা মনে পড়ে যেতেই তার চোখে জল এসে যায়। সে এটাকে একটা সংকেত হিসেবে ধরে নিল আর চীনে ফেরার সিদ্ধান্ত নিল। চীনে ফেরার আগে সে আবার বাবার সাথে একবার দেখা করে জিনের খবর নিতে চাইল, কিন্তু এবারও তারা সেই আগের শেখানো মিথ্যাটাই বলল। সে বুঝতে পারে, কিন্তু চুপ করে রইল। এরপরে সে ওই ক্লাসমেটের কাছে গেল যার বাবার কার ফ্যাক্টরি ছিল। কথায় কথায় সে বলে ফেললো, জানিস জিনের সাথে কয়েকদিন আগেই দেখা হয়েছিল। ফ্যাক্টরির জন্য সস্তায় কিছু পাস দরকার ছিল, ওই সব জোগাড় করে দিয়েছিল। বললো সে রেসের সময় তাকে সাহায্য করার জন্য এটা তার তরফ থেকে তার জন্য একটা গিফট। সে তো ভেঙে পড়লো এটা জেনে যে তার বাবা তাকে মিথ্যে বলেছে। জিন সবার সাথে যোগাযোগ রাখলেও শুধু আমার সাথেই রাখিনি। সে জিনের নাম্বার জোগাড় করলো, কিন্তু ভাবলো সবাই যেহেতু মিথ্যে বলছে তার মানে হয়তো সে আমার সঙ্গে আর যোগাযোগ করতে চায় না। তাই সে একাই এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। চীনে পৌঁছানোর পর হান ওকে নিয়ে একটা ক্যাফেতে যায়। সেখানে তারা কাজের কথার মাঝে নিজের স্বপ্নের কথা বলতে শুরু করলো। মো জানালো রাস্তার ধারে সাইকামার গাছ দিয়ে ঘেরা একটা ক্যাফে খুলবে আর তার নাম রাখবে মুন। শরতের বিকেলে চারিপাশে শুধু বনফুলের সুগন্ধ থাকবে।
এরপরে মো তাদের পুরনো বাড়িটা কেনার চেষ্টা করলো, কিন্তু শুনলো বেজিংয়ের এক প্রভাবশালী লোক ওটা কিনে ফেলেছে আর সে কোনো মতেই সেটা বিক্রি করতে চায় না। হাঁটতে হাঁটতে সে হঠাৎ একটা কুকুর দেখতে পায়, যে কুকুরটা ঠিক তার পুরনো সেই কুকুরটার মতো। এসোকে বলেছিল কুকুরটা হারিয়ে গিয়েছে। এটা শুনে সে সারাদিন কেঁদেছিল, কিন্তু কুকুরটা ওকে দেখে পরম আনন্দে ওর দিকে ছুটে আসে। ঠিক তখনই তার কাছে হানের ফোন আসে। সে বলল, মো তুই যে ক্যাফেটার স্বপ্ন দেখতিস ঠিক তেমনই একটা ক্যাফে কেউ একজন এখানে খুলেছে। নামও একই আর ডিজাইনও একদম মিলে যাচ্ছে। তার হৃৎপিণ্ড যেন থেমে গেল। সে ঠিকানায় পৌঁছিয়ে দেখলো ক্যাফেটা হুবহু তার কল্পনার মতো সাজানো, এমনকি সেই কুকুরটাও সেখানে। তার মানে ওটা হারায়নি, জিন ওটাকে আগলে রেখেছিল। সে কর্মচারীদের কাছে গিয়ে মালিকের নাম্বার চাই, কিন্তু তারা দিতে রাজি হলো না। বলল প্রতিদিন শত শত মেয়ে এসে মালিকের নাম্বার চাই, তুমি যদি চাও তাহলে এই লিস্টে নাম লিখে রেখে যাও, আমরা জানিয়ে দেবো। সে কর্মচারীর কথায় সাই দিয়ে নিজের নামটা লিখাই, তবে ডায়েরির একটা একদম নতুন পাতাই। যাওয়ার সময় সে জিনের দেওয়া সেই পুরনো নেকলেসটা সেখানেই ফেলে গিয়েছিল। পরে অনলাইনে ক্যাফেটার পেজ চেক করতে গিয়ে তার বুক তো কেঁপে উঠলো। একটা কমেন্টে লেখা ছিল মালিক বিবাহিত আর তার সন্তানও আছে। তার মনে হলো সে কি তবে ফিরতে অনেক দেরি করে ফেলেছে। কয়েকদিন পর সে লকেটটা নেওয়ার বাহানায় আবার ক্যাফেতে ফিরে যায়। কর্মচারী জানালেন মালিক তো ওটা নিয়ে গিয়েছে, আর ফিরে পেতে হলে আগামীকাল তার সঙ্গে দেখা করতে বললেন। তার বুদ্ধি কাজে লেগেছে, তার বুদ্ধি কাজে দিয়েছে। পরের দিন সে খুব সুন্দরভাবে সেজেগুজে তার সাথে দেখা করতে গেল। সামনাসামনি হতেই তার চোখ ভিজে এলো। এত বছর পর আবার দেখা হচ্ছে, কিন্তু সে নিজেকে সামলিয়ে নিয়ে খুব ঠান্ডাভাবে ব্যবহার করলো। সে মিথ্যা করে বলল যে তার এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে আর তাকে অবশ্যই বিয়েতে উপস্থিত থাকতে হবে। এটা নিশ্চিত যে জিন একটা বড় ধাক্কা খেলো। সে ওর নম্বরটা নিল আর সেখান থেকে বেরিয়ে পড়লো। বাড়ি ফিরে সে কান্নায় ভেঙে পড়লো। তার মনে পড়ে যায় সে অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেছিল, কারণ জিনের ওটা স্বপ্ন ছিল। আজ সে বুঝতে পেরেছে জিন ওই ক্যাফেটা খুলেছে শুধু তার স্বপ্ন পূরণ করার জন্য। কিন্তু সে যতই জিনের কাছাকাছি যাওয়ার চেষ্টা করতো, জিন ততই সংক্ষিপ্তভাবে ঠান্ডা গলায় তাকে উত্তর দিয়ে ফিরিয়ে দিত। সে ভাবলো জিন একা হয়তো কোনো কষ্ট নিয়ে জীবন কাটাচ্ছে, তাই সে তাকে একটু নাচানোর ফোন দিয়ে আটলো। হঠাৎ তার কাছে একটা সুযোগ এলো। হান জানালো সে তার ট্রিপ ক্যান্সেল করে তার বন্ধুর একটা বিয়েতে যেতে চাই। সে ফোন দিয়ে এটে গ্রুপ চ্যাট থেকে সেই বিয়ের কার্ডটার থেকে কোণের ছবিটা সরিয়ে দেয়, দিয়ে নিজের ছবিটা বসিয়ে দেয়। তারপরে সেটা জিনের কাছে পাঠিয়ে দেয়। একই সাথে সে লিখলো যে ওর পরিবারের কেউ আসতে পারবে না, তাই ওর একমাত্র ভাই হিসেবে জিন যেন অবশ্যই প্রস্তুত থাকে। সে ছবিটা দেখে স্তব্ধ হয়ে গেল। সে ভাবছিল এই বিয়েতে যাওয়া তার পক্ষে সম্ভব না, কারণ তার মুখে অন্য কারোর জন্য বিয়ের মন্ত্র শোনা তার পক্ষে মোটেও সহজ হবে না। কিন্তু মো ওকে বাঁচার কোনো পথ দিল না। উপায় না দেখে জিন উপহার নিয়ে বিয়ের দিন বরাবর হাজির হয়ে গেল। সেখানে আসল কোণের ছবি দেখে সে তো আকাশ থেকে পড়লো। ঠিক তখনই মো ওকে ফোন করে খেপাতে শুরু করে, আমি যে বিয়েটা করিনি এটা তোমার জন্য সুসংবাদ না দুঃসংবাদ। সে আবারও মজা করে বলে যে ওর বয়ফ্রেন্ডের সাথে একটু ঝামেলা হয়েছে, তাই বিয়ের দিনটা আপাতত পিছিয়ে গিয়েছে। পরের দিন জিন যখন কাজের প্রয়োজনে শহরের বাইরে যায়, মো ওর ক্যাফেতে গিয়ে কুকুরটা নিজের বাড়িতে নিয়ে আসে। তাকে জ্বালাতন করার জন্য সে মেসেজ করে ওকে নিজের ঠিকানাটা দিয়ে দেয়, কিন্তু সে ওর ফ্ল্যাটে না উঠে নিচে এসে তার সঙ্গে বাইরে দেখা করতে বলে। জিনকে দেখা মাত্রই সে বুঝলো এত বছর ধরে সে একটুও বদলায়নি। তবে মো ঠিক করলো সে তাকে আরও একটু জ্বালাবে। সে জিজ্ঞাসা করলো উপরে এলে না কেন, আমার বয়ফ্রেন্ড রুমে থাকবে ভেবে ভয় পাচ্ছ? সে কোনো উত্তর দিল না। মো মজা করছে না সিরিয়াস সে তো বুঝতেই পারছিল না। সে শুধু এটা নিশ্চিত করলো যে তার বয়ফ্রেন্ড তাকে খুশি রাখে কিনা। মো জানালো ওর বয়ফ্রেন্ড ওকে ফোন কিনে দিচ্ছে না, সব টাকা সে গেম খেলে উড়িয়ে দিচ্ছে, এই জন্য তাদের ভিতরে একটু ঝামেলা হয়েছে। জিন এবার ধৈর্য হারিয়ে ফেললো। সে বলল এই অসহ্য খেলাটা বন্ধ করতে, কারণ এতে ওর পক্ষে আর স্বাভাবিক থাকা সম্ভব হচ্ছে না। কয়েকদিন পার হয়ে গেল, জিন আর কোনো সাড়া দিচ্ছিল না। সে আবার সেই ক্যাফেতে গিয়ে কর্মচারীকে জিজ্ঞাসা করলো যে জিন কি সত্যিই বিবাহিত। সেই মহিলা কর্মচারীটা নিশ্চিত করলো যে হ্যাঁ ও বিবাহিত আর ওর একটা বাচ্চাও আছে। সে সত্যিটা জানার জন্য জিনের বাড়ির ঠিকানা জোগাড় করে সেখানে পৌঁছে গেল। একটা মহিলা দরজা খুলে তাকে সহজভাবে ভিতরে ডাকলো। তার আচার আচরণে আর আত্মবিশ্বাস দেখে মোয়ের বুকটা ফেটে গেল। সে ভাবছিল এটাই হয়তো ওর বউ। সে যখন সরাসরি তাদের সম্পর্কের কথা জিজ্ঞাসা করলো, মহিলাটা তো হেসে উঠলো। তিনি জানালেন তিনি জিনের চেয়ে 20 বছর বড় আর তিনি শুধু তার ফিজিক্যাল থেরাপিস্ট। তিনি মুখে জিনের ব্যায়াম ঘরে নিয়ে যায় আর দেখালো যে সেখানে টেবিলের ওপরে তার ছোটবেলার একটা ফটো রাখা আছে। মহিলাটা সব খুলে বললেন। দুর্ঘটনার পর লিন তাকে কানাডা থেকে নিয়ে এসেছিলেন জিনের চিকিৎসা করানোর জন্য। জিন একটু সুস্থ হওয়া শুরু করলে সে চীনে ফেরার জেদ ধরে, তাই তাকেও এখানে চলে আসতে হয়। জিনের অবস্থা এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি, ও প্রতিদিন নিয়মিত লড়াই করছে। এটা শুনে মো স্তব্ধ হয়ে গেল। সে ভাবছিল জিন হয়তো ওকে ছেড়ে খুশি আছে, অথচ সে এক পা হাঁটার জন্য নিয়মিত লড়াই করে যাচ্ছে। সত্যিটা পুরোপুরি জানার জন্য সে ব্যাংককে গেল জিনের সব মেডিকেল রিপোর্টগুলো সংগ্রহ করতে। সেগুলো পড়ে সে শিউরে উঠলো জিনকে কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হচ্ছে প্রতিদিন। ফিরে আসার পরে জিন তাকে ফোন করে জানালো যে সে দেখা করতে চাই। মো চালাকি করে পাহাড়ের একটা উঁচু জায়গায় দেখা করতে বলল। আসলে সে দেখতে চাইছিল যে এবারও সে তার অসুস্থর কথাটা বলে কিনা। জিন চুপচাপ থাকে, কিছুই বলল না। পাহাড়ে ওঠার সময় সে মাঝপথে থেমে গেল, শরীর আর সঙ্গ দিচ্ছিল না। মো এগিয়ে এসে ওর জন্য অপেক্ষা করছিল। ও চাইলো জিন অন্তত এবার নিজের মুখে অসুস্থর কথাটা স্বীকার করুক, কিন্তু সে যখন কিছুতেই মুখ খুলছিল না, সে সরাসরি বলে দেয় যে সে তার চিকিৎসা, লড়াই আর কষ্টের সবকিছুর ব্যাপারে জানে। সে জিজ্ঞাসা করলো আর কতদিন এভাবে পালাবা।
জিন হতাশ হয়ে পড়লো। সে চায়নি মো তাকে কখনোই এভাবে দুর্বল অবস্থায় দেখুক। পরের দিন সে কাজ শেষ করে ক্যাফেতে আসে। সেখানে কর্মচারীদের মুখে শোনে যে জিনের শরীর খারাপ, সে অনেক আগেই বেরিয়ে গিয়েছে। সে কিছু বুঝে ওঠার আগে এই জিন সেখানে এসে হাজির হলো। মো ক্যাফেতে এসেছে শুনে সে আর হাসপাতালে থাকতে পারলো না। মো খুব শান্তভাবেই ওকে জিজ্ঞাসা করলো যে তুমি ঠিক আছো তো এখন? তার চোখের জল দেখে জিন কাউন্টারের ওপাশে গিয়ে তার জন্য নিজে হাতে কফি বানিয়ে আনে। পুরোনো দিনে সে ছোট ছোট যত্নগুলো মোয়ের মনে পড়ে গিয়ে তার মন গলে দেয়। সে জানালো সে তার বাড়িতে যেতে চাই। বাড়িতে গিয়ে জিন যখন রান্না করছিল, মো পাশে দাঁড়িয়ে নিজের কথা শোনাতে লাগলো, কিভাবে সে রান্না করা শিখেছে, একলা জীবন কাটাতে শিখেছে। মো মজা করে বলল যে ও বরং তার বাড়িতে পাকাপাকিভাবে চলে আসলে কেমন হয়। জিন তো চমকে ওঠে। ওর চোখের সামনে ভেসে উঠলো সেই হাসপাতালের যন্ত্রণার দিনগুলো। ও কখনোই চায়নি একজন পঙ্গু মানুষের সাথে তার জীবন জড়িয়ে পড়ুক আর সারা জীবন সে বাধ্য হয়ে আমার সঙ্গে থাকুক। তাই সে মোয়ের কাছ থেকে এতদিন দূরে ছিল। জিন নিজেকে সামলে নিয়ে খুব ঠান্ডাভাবে বলল যে আমরা সূর্য আর চাঁদের মতো, আমরা কখনোই একসাথে থাকতে পারি না। কথাটা তার বুকে তীরের মতো গিয়ে লাগলো। অন্য কাউকে জীবনসঙ্গী হিসেবে সে ভাবতেও পারে না, কারণ জিনের জায়গায় কেউ আসতে পারবে না। আহত মন এসে ব্যাগ নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। জিন বুঝতে পারলো সে তাকে বড্ড বেশি কষ্ট দিয়ে ফেলেছে। সে তার পিছু নিল আর ওকে শান্ত করার চেষ্টা করলো। জিন কথা দিল সে ওর সব মেডিকেল রিপোর্ট তাকে পাঠিয়ে দেবে। সে যেন সেগুলো ভালোভাবে পড়ে সিদ্ধান্ত নেয় তারা একসাথে থাকতে চায় কিনা। কিন্তু মোয়ের কাছে ওই কাগজগুলো কোনো গুরুত্ব রাখে না। সে সেগুলো আগেই পড়ে ফেলেছে। পরের দিন সে একটা অবজারভেটরিতে যায়। হঠাৎ দেখলো তার সামনে জিন দাঁড়িয়ে আছে। আসলে সে এসছে তার সিদ্ধান্ত শুনতে, যে সে কী ভাবলো তার সাথে থাকবে কিনা। মোকে একটা উঁচু জায়গায় নিয়ে এসে আকাশের দিকে আঙুল তুলে দেখালো। সে ওকে বুঝিয়ে বলল বছরে একটা সময় তো সূর্য আর চাঁদও মিলিত হয়, তখন হয় গ্রহ। প্রকৃতি যদি বদলাতে পারে তবে আমরা কেন পারবো না। জিন বুঝতে পারলো যে এই পৃথিবীতে সে তাকে ছাড়া আর কিছুই চায় না। এরপরে সে সবার সামনে জিনকে নিয়ে গিয়ে তার বয়ফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দেয়। বাড়িতে ফিরে সে দেখলো জিনের টেবিলের উপরে সেই মডেল বিল্ডিংটা রাখা রয়েছে যেটা সে তাকে উপহার দিয়েছিল। সে জানালো ওগুলো সে দুবার বানিয়ে ফেলেছে, একবার এখানে আর একবার যখন সে হাসপাতালে ছিল। একাকিত্ব আর তার অভাব বলতে সে এগুলো নিয়েই পড়ে থাকতো। এটা শুনে মোয়ের বুকটা কেঁপে উঠলো। সে বুঝতে পারলো তাদের বিচ্ছেদের থাকার সময়টাই জিন প্রতিটা মুহূর্ত তাকে কতটা মিস করেছে। পরের দিন সকালে জিন নাস্তা বানিয়ে তাকে তড়িঘড়ি ব্যাগ গুছিয়ে তাদের বাড়ি চলে আসতে বলে। সে চায় মো যেন আজ থেকেই তার বাড়িতে থাকতে শুরু করে। মো 2 মাসের অ্যাডভান্স ভাড়ার অজুহাত দিলে সে বলে যে ওসব ভাড়াটারা ছাড়ো, আমরা একসাথে থাকবো আজ থেকেই। সন্ধ্যায় জিন তাকে নিজের ক্যাফেতে নিয়ে গিয়ে সব হিসেব বুঝিয়ে দিল আর বলল আজ থেকে এটা তোমার। তার স্বপ্ন পূরণ করতেই সে এটা তৈরি করেছিল। পরের দিন সে জিনের ইউনিভার্সিটিতে যায়। সেখানে গিয়ে সে দেখে যে সে একজন এখন অটোমোবাইল ইঞ্জিনিয়ারের একজন সম্মানিত প্রফেসর। একটা ছাত্রীকে জিনের জন্য কফি নিয়ে আসতে দেখে মতো হিংসায় জ্বলে ওখান থেকে বেরিয়ে যায়। সাথে সাথেই জিনও তার পিছু নেয়। সবার সামনে নিয়ে এসে তার কাঁধে হাত রেখে বুঝিয়ে দেয় যে আজ থেকে সে আর সিঙ্গেল না। সিঙ্গেল কথাটা শুনে কিছু মনে পড়লো বন্ধুরা? এই শব্দটা আমাদের নামের পাশ থেকে কবে যাবে কে জানে। সেদিন রাতে এস আর ফ্যাংয়ের সাথে ওরা ডিনার করছিল। সবাই এখন চাই নাই, মনে হচ্ছিল সেই গ্যারেজের পুরনো দিনগুলো আবার ফিরে এসছে। বাড়িতে ফিরে ওরা দেখলো লিন অপেক্ষা করছে। জানা গেল লিন আর জিন ব্যাংককে একটা রেসিং একাডেমি খুলেছে। কিন্তু লিন এবার এসছে অন্য একটা অনুরোধ নিয়ে। সে চায় জিন যেন আবার রেসিং শুরু করে। লিন ওকে আরেকবার ভেবে দেখতে বলে। পরের দিন সকালে মো কাজের জরুরি ফাইল বাড়িতে ফেলে রেখেই বেরিয়ে যায়। জিন ফাইলগুলো নিয়ে নিচে নামলো, কিন্তু ততক্ষণে বাসটা ছেড়ে দিয়েছিল। কিন্তু বাস থেকে ধোঁয়া বেরোতে দেখে সে আতঙ্কিত হয়ে তাকে ফোন করে, কিন্তু তার ফোনটা বন্ধ ছিল। কোনো কিছু না ভেবেই সে গাড়িটা স্টার্ট দিয়ে ঝড়ের বেগে বাসের পিছু নেয়। ভাগ্যক্রমে বাসটা থামলো আর তখনই মোয়ের ফোন আসে। সে বলল যে সে ওই বাসটাই নেই। জিনের ধরে যেন প্রাণ ফিরল। মো যখন দেখলো যে জিন নিজে গাড়িটা চালিয়ে এসছে সে তো অবাক হয়ে যায়। দীর্ঘদিনের ভয় জয় করে অবশেষে সে স্টিয়ারিংটা ধরলো। সেদিন রাতে জিন তার সব প্রিয় খাবার রান্না করে তার সিদ্ধান্তটা জানালো। সে বলল সে এখন শুধু তার পাশে থাকতে চাই আর বাকি জীবনটা এভাবেই কাটিয়ে দেবে। সামনের মাসে ওরা কানাডায় যাবে আর তার মায়ের কাছ থেকে বিয়ের জন্য অনুমতি চাইবে। কানাডায় পৌঁছানোর পরে মোয়ের মা জিনকে বেশ শান্তভাবে গ্রহণ করলো, যেন সে ওখানে নেই। এক পর্যায়ে জিন সাহস জোগাড় করে তার মায়ের কাছে যায়। তার আনা সোনার জিনিসগুলো তিনার কাছে দিয়ে মোয়ের হাতটা চাইলো, কিন্তু মা কোনো উত্তর না দিয়ে বলল সে যেন এখন বিশ্রাম নেয়। পরের দিন ভোরে মা যখন বাগানে গাছে জল দিচ্ছিল তখন সে এগিয়ে আসে। ছোটবেলায় মা ওকে ফুল গাছের যত্ন নেওয়া যা যা শিখিয়েছিল সেগুলো সে বলতে থাকে। আর এটা শোনার পরে তার মায়ের মনটা যেন গলে যায়। তাদের পুরনো স্মৃতিগুলো সব মনে পড়ে যায়। অবশেষে তিনি রাজি হয়ে গেলেন। মো ঘুম থেকে উঠে ওদের দুজনকে গল্প করতে দেখে সে তো অবাক হয়ে যায়। সবাই একসাথে মিলে হাসি আর আনন্দের সাথে নতুন বছরটা শুরু করলো। ফেরার সময় তার মা জিনকে একটা ব্যাগ উপহার দিল। এয়ারপোর্টে ব্যাগটা খুলে সে দেখলো ভিতরে তার ছোটবেলা সেই পছন্দের প্রিয় হাতে বানানো ক্রাফট রয়েছে। খুশিতে সে মোকে আংটিটা পরিয়ে প্রপোজ করে আর সেও সাথে সাথে রাজি হয়ে যায়। চীনে ফেরার পরে তার বন্ধু বান্ধবদের সঙ্গে শেষমেশ তারা ব্যাচেলার পার্টি করে। বিয়ের দিন জিন নিয়ম ভেঙে মোকে মোটরসাইকেলে বসিয়ে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি দেয়, ঠিক যেমনটা ওরা সারা জীবন স্বপ্ন দেখেছিল। জিন এখন আর সেই বেপরোয়া ছেলেটা নেই যে কথায় কথায় নিজের জীবনের বাজি রাখতো। এখন বাড়িতে ওর জন্য কেউ অপেক্ষা করে, যে ওকে শান্ত রাখে আর বারবার ওকে সুস্থভাবে বাড়ি ফেরার কারণ হয়ে দাঁড়ায়। মো ওকে জড়িয়ে ধরে বললো যে সে কোনোদিনও তার দুর্বলতা হতে চায় না। সে চায় সে যেন সারা জীবন তার জীবনের ন্যাভিগেটর হয়ে থাক, যে তাকে পথ দেখাবে, আগলে রাখবে আর রাস্তা যতই কঠিন হোক না কেন তার পাশেই থাকবে। জিন স্বীকার করলো সে ভেবেছিল রেসিং ছেড়ে দেওয়ার পরের থেকে তার জীবনটা একদম একঘেয়ে হয়ে থাকবে, কিন্তু মোয়ের দেখা পাওয়ার পরে সব বদলে গেল।
বাইকে চড়ে অন্তহীন রাস্তার দিকে তাকিয়ে মো জিজ্ঞাসা করলো যে, মিস্টার জিন, আপনি কি আমার সঙ্গে বাকি জীবনটা কাটাতে চান? সে শান্ত গলায় উত্তর দিল, হ্যাঁ। সেই মুহূর্তেই মনে হচ্ছিল ওদের দুজনের জীবন সম্পূর্ণ হয়েছে। কিন্তু বন্ধুরা, শুধু আমাদের জীবনই অসম্পূর্ণ থেকে গেল। মো বলল, আগে তুমি সবসময় একাই যে কোনো পথে বেরিয়ে যেতে আর একাই ফিরতে, কিন্তু এখন থেকে আর তেমনটা হবে না। এখন থেকে আমরা যেখানেই যাব একসাথে যাব। সামনের দিনগুলো হবে শুধু আমাদের। আর এভাবেই শেষ হলো জিন আর মোয়ের এই চমৎকার প্রেমের গল্পটা ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না। এমন আরো নতুন নতুন ড্রামা দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি কোনোভাবেই এগোতে পারবো না। গল্পটা কেমন লেগেছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। একই সাথে পরের বার আপনারা কোন ড্রামার গল্প শুনতে চান সেটাও জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আবারও মনে করিয়ে দিই, কোরিয়ান, চাইনিজ, থাই সব ধরনের নতুন নতুন ড্রামা আমার চ্যানেলে সব থেকে প্রথম দেখতে পাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বেল নোটিফিকেশনটা অন করতে তো ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।